সৎ বোনের পছন্দ নয় বলে মাথার সব চুল আজ কেটে দিল আমার সৎ মা। অনেক কান্নাকাটি করার পরেও আমার একটা কথাও শুনলেন না উনি। রূপ জিনিসটা কার পছন্দ নয়, সবাই রূপবতী তরুণী পছন্দ করেন। অনেকে চান সুন্দরী হতে, কিন্তু আমার কাছে রূপবতী হওয়া একটা অভিশাপ। নিজের চেহারার জন্য আমি অভিশপ্ত। আমার সৎ মা এবং বোন সবসময় আমার রূপের হিংসা করে। আমার মাঝে মাঝে মনে হয় ওইসব মেয়েদের মতো আমার মুখেও কেন অ্যাসিড ছুঁড়ে মারে না। চুল কাটা শেষ হয়ে গেলে তরির হাত টান মেরে ফেলে দেওয়া হয় উঠোনের এক কোণে। সৎ মা ও বোন হাসতে হাসতে বাড়ির বাহিরে চলে যায়। তরি সেখানেই বসে কাঁদতে থাকে। এই জন্য নয় যে তার চুলগুলো কেটে দেওয়া হয়েছে, সে কাঁদছে যে বাবা বারান্দায় বসে থেকেও কিচ্ছুটি বলল না। তরি গ্রামের একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কাছের মানুষ বলতে তার কেউ নেই। তরির বয়স 3 কি 4 হতে না হতেই মা কলেরায় আক্রান্ত হয়ে এক রাতের মাঝেই মারা যায়। বাবা সে সময় মেয়ের চিন্তাতেই আরেকটা বিয়ে করে নিয়ে আসেন। তবে কিছুদিন যাওয়ার পর সৎ মায়ের প্ররোচনায় এসে বাবা আস্তে আস্তে বদলাতে শুরু করেন। সৎমা তরির যত্ন নিতেন না, বিশেষ করে নিজের একটা মেয়ে হওয়ার পর। তরির চেহারাও সৎ বোনের চেয়েও অনেক ভালো হওয়ায় সৎ মায়ের এতে অনেক হিংসা হতো। তরির বয়স এখন 19-এর কাছাকাছি। ওর ছোট বোনের বয়স 15 কি 16 হবে হয়তো। তরির চেয়ে কম সুন্দরী হওয়ায় অনেকটা হিংসা হয় ওর। সেজন্যই তো আজ তরির মাথার সব চুল মাকে দিয়ে জোর করে কেটে দিল। মা মেয়ে অনেকটা খুশি আছে তরির এমন অবস্থা দেখে। তরির কিচ্ছু করার নেই, কারণ কিছু বলতে গেলে এবারের বাসি বাতও যে তার কপালে জুটবে না। কাটা চুলগুলো হাতে তুলে নিয়ে বাড়ির পিছনের পুকুর পাড়ে চলে আসে তরি। পুকুর পাড়ের উপর একটা বাঁকানো খেজুর গাছ আছে। পুকুরে পানির উপর দিয়ে কিছুটা বাঁকা হয়ে আছে গাছটি। এখানে প্রায় এসে বসে থাকে সে। হাতে থাকা কাটা চুলগুলো নিয়ে গাছের উপর গিয়ে বসে তরি। পা পানির উপর মেলে দিয়ে কাটা চুলগুলো সামনে ধরে সে। নিজের এমন অবস্থার জন্য সে নিজের বাবাকে কখনোই দোষারোপ করে না, সে দোষারোপ করে নিজের মাকে। আচ্ছা, মাকে আমাকেও নিয়ে যেতে পারছিলেন না? স্বার্থপরের মতো একা একা শান্তির ঘুম ঘুমাতে চলে গেলেন, নাকি আমি ওনার বোঝা হয়ে গিয়েছিলাম যে এত তাড়াতাড়ি আমায় একা করে দিয়ে চলে গেলেন? হাতে থাকা চুলগুলো সহ পুকুরে শো করে তলিয়ে গেল তরি। সাঁতার সে জানে, তবে আজ আর সাঁতার কাটার ইচ্ছে নেই তার। এই গভীর পুকুরটাতে তলিয়ে যেতে ইচ্ছে করছে আজ ওর। কিন্তু কথায় আছে না, অভাগী যেখানে যায় সাগরও শুকিয়ে যায়। এবারও এমনটাই হলো। ঠিকমতো সে ডুবেও মরে যেতে পারল না। তার আগেই একজন পুকুরে চাপ দিয়ে তরিকে তুলে নিয়ে আসে। তরিদের গ্রামটা আসলে লালমনিরহাটের কুলাঘাটে, যার পাশ দিয়ে বয়ে গেছে ধরলা নদী। জায়গাটা বেশ লোকপ্রিয় হওয়ায় বিভিন্ন জায়গা থেকে লোকজন ঘুরতে আসে সেখানে। তরিদের বাড়ির পিছনে পাশ দিয়ে রাস্তাটা গেছে। এমনিতেই ঘুরতে আসা লোকজনের মাঝে কেউ একজন তরিকে ডুবতে দেখে ফেলে। এরপর তরিকে উদ্ধার করে ঘাটে নিয়ে আসে। তরিকে কোলে করে নিয়ে ওদের বাড়িতে নিয়ে আসে। যে তরিকে তুলে আনলো তার বয়স হয়তো 40-45-এর কাছাকাছি হবে। তবে দেখে মনে হচ্ছে একদম সুস্থ সবল মানুষ। উনি তরির সুস্থতার খেয়াল করে নিজের গাড়িতে থাকা কিছু ওষুধ তরিকে খাইয়ে দিলেন। তরির বাবা পাশেই ছিলেন। লোকটির এমন পরিচর্যা দেখে তার বাবা নিজেই বেশ লজ্জিত হলেন। লোকটিকে দেখে মনে হলেও উনি একজন ডক্টর। যাই হোক, তরির জ্ঞান ফেরার আগেই লোকটি তরির বাবার কাছ থেকে বিদায় নিলেন। বাড়িতে তরির সৎ মা ও বোন ছিল না এতক্ষণ। তরির জ্ঞান ফিরলে নিজেকে বারান্দায় ছোট্ট একটা চৌকিতে আবিষ্কার করল। পাশেই ওর সৎ মা ও বোন দাঁড়িয়ে আছে। ওর জ্ঞান ফিরতে দেখলে তারা বলে, মরণ, অবাকি মরেও না, ওর থেকে যে ওসব ফেরেস্তা এসে পড়ে। হ্যাঁ গো, একটু আগে ডুব দিতে পারস নাই, নাকি আগে লোকজন দেখে ফের ডুব দিছস যাতে তোরে কেউ এসে বাঁচাই নেই? তরি এসবের মানে কিছুই বুঝতে পারল না। প্রচুর মাথা ব্যথা করছে। মাথায় বেজা ওড়না পেঁচিয়ে ঘরের ভিতর চলে যায়। তরি গরিব ঘরের মেয়ে হলে কি হবে, পড়াশোনা ছিল প্রচুর মেধাবী। পড়াশোনা ওর সৎ মার চেয়েও আটকাতে পারেনি।
কারণ ছোট থেকে বৃত্তি পাওয়ায় আর এ ব্যাপারে কারো সাহায্যের প্রয়োজন পড়েনি ওর। এসএসসিতেও অনেক ভালো রেজাল্ট করেছিল, শহরের একটা নামি দামি স্কুলে পড়ারও সুযোগ পেয়েছিল সে। তবে পরিবারের চাপে এসে যেতে পারেনি, তাই গ্রামেরই একটা কলেজে ভর্তি হয় সে। এখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। 4 কি পার হবে হয়তো। তরির বাবা উঠোনে বসে কুলোয় গুণের তার দিয়ে গেট লাগাচ্ছিল। সেই সময় সেদিনের মধ্যবয়স্ক লোকটি তরির বাবার সামনে এসে দাঁড়ায়। তরির বাবা লোকটিকে দেখে চমকে যায়, উঠে দাঁড়িয়ে তারপর সালাম দেয়। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কিছু কইবেন সাহেব? জি, আপনার মেয়েকে আমি আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চাই। বিয়ে? জি। কথাটি শুনে তরির বাবা চিন্তিত মুখে দাঁড়িয়ে রইলেন। তৎক্ষণাৎ লোকটি তরির বাবার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলেন। ব্যাগটা ওজনে বেশ ভারী লাগছিল, তাই সামাল দিতে না পেরে হাত থেকে মাটিতে পড়ে যায়। ব্যাগের চেনটা খোলা থাকায় ব্যাগের ভিতরে থাকা বস্তুগুলো বেরিয়ে আসে, যেগুলো হলো টাকার বান্ডেল। তরির বাবা আর যাই হোক লোভী নয়, তবে এমন সময় সংসার চালানোও বেশ কঠিন। খুব একটা খেটে রোজগার করার সামর্থ্য ওনার নেই, তাই সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে বললেন, সাহেব আমি জানি না আপনি কে, এটাও জানি না আমার মেয়েকে কী জন্য আপনার বাড়ির বউ বানাতে চান, তবে আপনাকে দেখে ভদ্রলোক মনে হয়, তাই আমি কই আমার মেয়েকে বিয়ে দিতে পারবো, তবে 2 দিন সময় দেন। লোকটি কিছু একটা ভেবে উত্তর দিল, দেখুন আমি কালকের মধ্যে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই, তাই যা বাবা জলদি ভাববেন, এখন আমি আসি। কথাটি বলে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায় লোকটি। যাওয়ার পথে লোকটি দেখতে পেল লাল হিজাবে তরি বাড়ির দিকে আসছে। বাড়ির সামনে অত বড় গাড়ি দেখে বেশ বিস্মিত হয় তরি। তাড়াতাড়ি গিয়ে বাড়িতে ঢুকে সে। উঠোনে গিয়ে দেখে ওর বাবা একটা ব্যাগের পাশে পড়ে থাকা অনেকগুলো টাকার বান্ডেল গোছাচ্ছে। বাবাকে জিজ্ঞেস করে, বাবা এতগুলো টাকা কোথায় পেলে তুমি? তরির বাবা হকচকিয়ে জবাব দেয়, তুই ঘরে যা তো, সব কথা তোর না শুনলেও চলবে। তরি আরও বেশি সন্দেহ দৃষ্টিতে তাকায়। টাকার ব্যাগ বাবার হাত থেকে উঠোনের একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, বাবা তোমায় যেটা বলছি তার জবাব দাও, এত টাকা কোথায় পেলে? দেখ তরি, তোরে যেইটা কইছি সেটা শোন, যা ঘরে যা, মাথা গরম করবি না কইলাম। তরি বাবার এমন রাগ দেখে আর কিছুই বলল না, ঘরে চলে যায়। আর যাই হোক, এবারে কারো উপর দিয়ে কথা বলার সাহসও অনেকদিন আগেই হারিয়েছে, যখন থেকে এবারে তোর নতুন মা এসেছে। বিকেলের দিকে মা মেয়ের পুরো পাড়ার খবরাখবর নেওয়া হয়ে গেলে বাড়ি ফিরে। রসোই ঘরের দায়িত্বটা তোরই সামলায়, বলা চলে প্রায় সকল কাজই সে করে। ওদিকে মা মেয়ে দুজনে মিলে সারা গা মেরে খায়। পুরুকরে গিয়ে গোসল সেরে দুজনে মিলে ঘরে ঢোকে। ব্যাগে কি আছে দেখতে ব্যাগে চেন খুলতেই দেখে অনেক টাকা। টাকাগুলো দেখে মা মেয়ে দুজনের চোখ বড় বড় হয়ে যায়। তোরের বাবা ঘরে প্রবেশ করলে জিজ্ঞেস করে, হ্যাঁ গো, কোথায় পেলে কি অত টাকা? চুরি চাকরি করলা নাকি? আহ, তোমার শুরু হয়ে গেল নাকি? আরে আজ একটা লোক তোরের বিয়ের জন্য আসছিল, সেই দিয়ে গেল এত টাকা। এখন এই টাকাটা যদি আজীবনের মতো চাও, তাহলে আগে তোমরা দুজনে মিলে তরিরে বিয়ের জন্য রাজি করাও। সকাল সকাল সৎ মা ও বোনের আদর দেখে তরি হতভম্ব হয়ে যায়। যে মহিলা কালোর মাথার চুলগুলো কেটে দিয়েও সে ওর চুলের জন্য আফসোস করছে। হাতে এক বাটি পায়েস, ছানার সন্দেশ, আরও কয়েক প্রকার মিষ্টি এনে তরিকে আদরেভাবে খাওয়াচ্ছেন উনি। খাওয়া বাদ দিয়ে সৎমাকে বলে ওঠে তরি, মা কিছু হয়েছে? আমাকে এত আদর যত্ন কেন করছেন? নাটকীয়ভাবে সৎমা বলে ওঠে, আরে বলিস না তরি, আজ তোর বিয়ে হয়ে গেলে তো আর আমরা আদর করবার পারবো না, তার জন্যে আজ তোর পছন্দের মিষ্টিগুলো খাওয়াতে আনলাম। বিয়ে? কার বিয়ে? ও মা, তোর বিয়ে? কি? এমন কিছুরই আশঙ্কা ছিল তরি। অবাক চোখে তাকিয়ে আছে ওর সৎমায়ের দিকে। ওদিকে বোনও মিটিমিটি হাসছে। নিজেকে প্রচুর বোকা মনে হচ্ছে তরির। এটা ছাড়াও এ বাড়িতে আর কী বা আশা করতে পারে? এর প্রতিরোধ কখনোই করতে পারবে না সে জানে। এটাও বোঝার বাকি নেই কালকের টাকাগুলো কিভাবে এসেছে। বাকি রইল নিজের বাবার কথা। আচ্ছা, নিজের মেয়েকে তাহলে বিক্রি করে দেওয়ার জন্য খুব গর্বের ব্যাপার। আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না, সৎমাকে বলে তরি। কথাটি শুনে মুহূর্তের মাঝে ও সৎমায়ের মুখটা কালো হয়ে যায়। রাগান্বিত স্বরে বলে, বিয়ে করবি না মানে? করবো না ব্যাস, তোমরা আমায় জোর করতে পারবে না। মনো,
তুই বিয়ে করবি না তোর ঘাড় করবে। শোন তরি, আজ তোরে বিয়ে করে নিয়ে যাবি, কোনো গন্ডগোল পাকালে তোরে জন্মের শিক্ষা দিয়ে দিব, চল। কথাগুলো শরীরে কাটার মতো বিঁধলেও কিচ্ছু করার নেই। সৎ মায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো করেই জানে। যদি ওনার কথা মতো না চলা হয় তাহলে তরির অবস্থা আরও খারাপ করে দিতে পারে। মন চায় পালিয়ে যেতে, কিন্তু তাও করতে পারবে না সে, কারণ অতটা সাহস ওর মাঝে নেই। এত কিছুর মাঝে আরও একটা জিনিস ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, কে এত টাকা দিল? শেষোক্ত কথাটি মনে করে নিজের অজান্তে চোখের কোণে জল চলে আসে তরির। পরনে বোরকায় ও মাথায় হিজাব পরে নিজের ঘরে বসে আছে তরি। একটু আগেই রেজিস্টার পেপারে সাইন করলো সে, এখন চলে যেতে হবে ওর। একদম স্তব্ধ হয়ে বসে আছে। যাকে নিজের জীবনটা দলিল করে দিল তাকে দেখা তো দূর, নামটাও জানে না। একটু পর তরির রুমে সে মধ্যবয়স্ক লোকটি প্রবেশ করে এবং গম্ভীর গলায় বলে, চলো, আমাদের অনেকটা পথ যেতে হবে। জমকালো সাজে সাজানো একটি আলিশান রাজপ্রাসাদের মতো বাড়ির সামনে এসে গাড়িটি থামে। এক পাশ থেকে সে মধ্যবয়সী লোকটি বেরিয়ে আসে। গাড়ি থেকে নেমে অন্য পাশে দরজার কাছে গিয়ে হাত বাড়িয়ে দেয়। হাতটাকে ফাঁস কাটিয়ে গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তরি। এতে লোকটির কিঞ্চিত খারাপ লাগলেও কিছুই বলে না। এমন হওয়াটাই স্বাভাবিক ছিল। আমি আমার ব্যাগ নিজে উঠাতে পারবো, আমার কারো সাহায্যের প্রয়োজন নেই। বাড়িটা বাহিরে থেকে যত সুন্দর, ভিতর থেকে আরও বেশি সুন্দর। বিভিন্ন রকমের শোপিস আসবাবপত্র দিয়ে সাজানো। এক এক রকমের কাজের জন্য এক এক রকমের কাজের লোক রাখা। বাড়ির ভিতরে যাওয়ার পর লোকটি একজন মহিলাকে বললেন তরির রুমটি দেখিয়ে দিতে। মহিলাটি ওনার কথা মতো তরিকে নিয়ে দোতলার একটি রুমে নিয়ে গেলেন। রুমটা দেখে তরি অনেকটাই অবাক। এত বড় রুম এর আগে কখনো সে দেখেনি। মনে হচ্ছে যেন ওদের বাড়ির সমান জায়গাও কম পড়বে এক রুমের হতে গেলে। এক মুহূর্তে যেন ওর পৃথিবীটাই উল্টে গেল। অবাগী হলেও কেউ এমন অবাগী হয়? নিজের বাবার বাড়ি ছেড়ে আসার সময় একটা কথাও বলেনি, শুধু চোখের জলে বসিয়েছে। আসার পথে লোকটি কে, কি তার পরিচয় কিছুই জানা হয়নি। জীবনে একটা কাছের বন্ধুই ছিল যেটা বই, তার সাথেও সম্পর্ক ছিন্ন হয়ে গেল আজ থেকে। তরির রুমের বিছানাটা পুরোটা গোলাপ ও গাজরা ফুলে সাজানো। সমস্ত রুমের দেওয়ালে গোলাপ ফুলে লাগানো। জায়গা জায়গা চৌবাচ্চা রেখে তার মাঝে ছোট ছোট মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এক কথায় রুমটা অসম্ভব সুন্দর। সাথে আসা মহিলাটি তরিকে নিয়ে বাথরুম দেখিয়ে ফ্রেশ হতে নিতে বলে এবং আলমারি খুলে একটা গোলাপি রঙের শাড়ি এনে তরির হাতে দেয়। হাত মুখ ধুয়ে এটা পরে নিন ম্যাডাম, আমি আপনার খাবার দিচ্ছি, বলে মহিলাটি চলে যায়। তরিরও বেশ খারাপই লাগছিল, তাই বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে শাড়িটা পরে নেয়। মাথার চুলগুলো না থাকার পরেও তরিকে মাশাআল্লাহ লাগছে, কারণ এমনিতে সে প্রচুর সুন্দরী, বলা চলে রূপের তরি। কিছুক্ষণ পর একজন সার্ভেন্ট এসে তরি রুমে খাবার দিয়ে যায়। খাবারের প্রতি বেশ একটা ঝোঁক নেই ওর, তাই কিছু না খেয়ে বিছানায় বসে পড়ে। আজ হয়তো তাকে অত টাকা দিয়ে বিক্রি হওয়ার মূল্য চোকাতে হবে নিজের শরীর দিয়ে। রুমের মাঝে একটা বড় সেলফে থাকা বিভিন্ন মনীষীদের বইয়ের মাঝে ডেল কার্নেগির লেখা একটা বই পড়ছিল তরি। আমি কি ভিতরে আসতে পারি? তরি কি বলবে ভেবে পাচ্ছে না। আবারও দরজা কড়া নামার আওয়াজ আসে। আসতে পারি? কিছুটা ভেবেই তরি উত্তর দেয়, জি আসুন। দরজার দিকে চোখ পড়ে তরির। সাদা শার্ট ও কালো প্যান্ট, বা হাতের উপর গুছিয়ে রাখা সাদা অ্যাপ্রন ও গলা ঝোলানো একজন সুদর্শন যুবক রুমে প্রবেশ করে। চুলগুলো অগাছালো হয়ে আছে, মুখে খোঁচা খোঁচা দাড়ি থাকায় ছেলেটির সৌন্দর্য আরও বেশি প্রকাশ পেয়েছে। হাসি দেওয়া গজদারটা বেরিয়ে এলো। আপনি কে? ছেলেটি হেসে দিয়ে বলে, কেন দেখতে পাচ্ছেন না? আর যাই হোক, আমি কিন্তু ভূত নই, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। আপনার ঘাড় মটকাবো না। আরেকবার ছেলেটির দিকে তাকিয়ে দেখে তরি। ছেলেটি সেখানে দাঁড়িয়ে মৃদুস্বরে হেসেই চলছে। কিছুটা ভয় কন্ট্রোল করে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, আপনি আমাকে চেনেন? তরির এমন প্রশ্নে ছেলেটি আবারও হেসে দেয়। এবার বলে, বাবা ঠিকই খোঁজ নিয়েছিল আপনার ব্যাপারে। আপনি তো দেখছি আসলেই অনেক বোকা। আচ্ছা, আপনাকে চিনব না তো কি অন্য কোনো মেয়েকে চিনব? বাবা মানে ঠিক বুঝলাম না। আমার মনে হয় আপনি ঠিকভাবে কিছুই জানেন না। অবশ্য বাবা বলেছিল পরে জানাবে। তবে একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি, এসে আপনাকে বলবো। বলে ছেলেটি একটা মুগ্ধ করা হাসি দিয়ে আলমারি থেকে পরনের জামা কাপড় ও টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ছেলেটি একটা লাল টি শার্ট ও সাদা ট্রাউজারে ওয়াশরুম থেকে আসে। মাথার চুল মুছতে মুছতে তরিকে বলে,
রূপের তরি ওভাবে তাকিয়ে থাকলে যে আমার অনেক লজ্জা পাবো, তখন আমার মুখটা যে ঢেকে রাখতে হবে। কথাটি শুনে তরি বেশ লজ্জা পায়। চুলমুছা হয়ে গেলে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুল এনে তরির সামনে এসে বসে পড়ে এবং বলল, এবার বলি, যে লোকটি আপনাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়ে এলেন উনি আমার বাবা, ডাক্তার রিশাদ চৌধুরী, এবং আমি ওনার ছেলে এবং আপনার লিগ্যাল হাজব্যান্ড রূপক চৌধুরী। আমিও অবশ্য ডাক্তার, তবে এখন ইন্টার্নি করছি, ছোট ডাক্তার বলা চলে। আপনি এখন আছেন চৌধুরী ম্যানশনে। বিয়েতে আমি নেই এমনটা তো মানতে পারা যায় না, তাই না? তুরি সব কিছু বোঝার পরও মুখ গোমড়া করে বসে আছে, কারণ ও জানে এত বড়লোক ঘরে বিয়ে হওয়া মানে ওকে নয়, শুধুমাত্র ওর শরীরটা ভোগ করতে হয়তো অত টাকা দিয়ে বিয়ে করে নিয়ে এসেছে। তরিকে চুপ থাকতে দেখে রূপ বলে, দেখুন রূপের তরি, আচ্ছা আপনাকে আমার নামে ডাকছি বলে কি রাগ করছেন? তরি নিশ্চুপ। আমি কিন্তু রূপ শব্দটি দিয়ে নিজেকে বোঝাচ্ছি না, রূপটা আপনার রূপ দেখিয়ে বলছি। রবীন্দ্রনাথ সোনার তরী লিখেছিলেন, দেখেছিলেন কিনা জানি না, তবে আমি যে রূপের তরীও দেখে নিলাম, আবার পেয়েও গেলাম। তরীর আর বুঝতে বাকি নেই ওকে এখানে কেন আনা হয়েছে। তবে ওকে অবাক করে দিয়ে রূপ বলে, অনেক দূর জার্নি করে এসেছেন, নিশ্চয়ই খুব ক্লান্ত, আপনি শুয়ে পড়ুন, আমিও শুয়ে পড়ি। আর হ্যাঁ, চিন্তা করবেন না, আপনার আমার মাঝে ইন্ডিয়া ও পাকিস্তানের মতো বর্ডার থাকবে। বিছানার মাঝখানে এক গাদা বালিশ দিয়ে দুটো সেকশনে বিছানা ভাগ করে দিল রূপ। এরপর নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। তরি ছেলেটিকে দেখে ভীষণ অবাক হয়। আসলে কি সে এতটা ভালো, নাকি কোনো জড়া বা আশার আভাস মাত্র? মাঝরাতে হঠাৎ করে কারণ নরম ঠোঁটের আলতো স্পর্শ কপালে সহ গালেও হাতে অনুভব হতে লাগলো। ঘুম থেকে জেগে উঠে রূপ। ঘুম ভাঙলে দেখতে পায় তরি ওকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে আছে। তরির মুখটা রূপের মুখের কাছে একদম লেগে আছে। রূপের কিছুটা হাসি পায় তরিকে এভাবে দেখে, মেয়েটা যে আসলেই পাগলি। তারপর ভাবে হয়তো বোনকেও এভাবে জড়িয়ে ধরে ঘুমাতো। তরিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে সুন্দর করে নিজের জায়গায় শুইয়ে দেয়। চুলগুলো না থাকায় একদমই বাচ্চাদের মতো লাগছে তরিকে। রূপ চাইছে তরির কপালে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু সে এমন কিছুই করলো না। আবারও নিজের জায়গায় গিয়ে তরির দিকে মুখ করে শুয়ে পড়ে। বিছানার দুপাশেই বিশাল বিশাল কাচের জানালা। কাচের জানালা বেদ করে ছাদের রূপালি আলো তরির মুখে এসে পড়ছে। এতে ওর মুখটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। রূপ সেদিকে তাকিয়ে ভাবনার সাগরে যেন ডুব দিল। রূপের বাবা মা ভালোবেসে খুব কম বয়সে বিয়ে করেছিল। তখন দুজনেই মেডিকেল স্টুডেন্ট। আসলে এত তাড়াতাড়ি বিয়ে করার কারণটাও বড় ছিল। রূপের মা প্রেগন্যান্ট ছিল। রিশাদ চৌধুরী রূপের বাবা ওর মাকে ঠকাতে চেয়েছিলেন, না বলে তাড়াতাড়ি বিয়ে করে নেন। কয়েক মাস যাওয়ার পর রূপ জন্ম নেয়। তবে রূপের মা নিজের ক্যারিয়ার ঠিক করার লক্ষ্যে রূপের বাবার সাথে ঝামেলা করে। এরপর রিশাদ চৌধুরীর অনিচ্ছা সত্ত্বেও দুজনের আলাদা হয়ে যেতে হয়। রূপের মা চাননি রূপকে নিতে, তাই রূপ তার বাবার কাছে বড় হতে থাকে। রিশাদ চৌধুরী নিজের ছেলেকে ও ক্যারিয়ার দুটোই সমানভাবে পরিচালনা করতে থাকে। এক পর্যায়ে এসে উনি সুখের মুখ দেখেন। আস্তে আস্তে রিশাদ চৌধুরী একজন বড় ডাক্তার হয়ে সাফল্য অর্জন করে। রূপের মা আফসোস করলেও আর কোনোভাবে রিশাদ চৌধুরীকে মানাতে পারেন না। নিজের ছেলে ও কাজ নিয়ে সবসময় তিনি বিজি থাকতেন। রূপ ছোটবেলা থেকেই বাবা মায়ের মতো প্রচুর মেধাবী, তাই তো এখন সে ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নি করতে পারছে। মায়ের শূন্যতা রিশাদ চৌধুরী কখনোই উপলব্ধি করতে দেননি রূপকে। রূপও কখনো মায়ের কাছে যেতে চায়নি। ওর কাছে ওর বাবাই যেন সব কিছু। সেদিন পানিতে তরিকে ডুবতে দেখে রিশাদ চৌধুরী উদ্ধার করেন। মেয়েটির মুখের দিকে তাকিয়ে একটা মায়া ও স্নেহের অনুভূতি জাগে। তাই 4-5 দিন ধরে ওর সব খবরাখবর নিয়ে সোজা বিয়ের প্রস্তাব নিয়ে আসেন। উনি ইচ্ছে করে টাকাগুলো এনেছিলেন যাতে তরিকে নিজের বাড়ির বউ বানানোর কোনো সংশয় না থাকে, এবং এ সংশয় কেটে গেল যখন রেজিস্ট্রি পেপারে তরি সাইন করলো। একটা জিনিস ক্লিয়ার করি, বিয়ের রেজিস্ট্রি পেপারে কনের স্বাক্ষর তার বাবা করলে যেমন বিয়ে হবে, তেমনি ছেলের বাবা ছেলের হয়ে স্বাক্ষর করলেও বিয়ে হবে। এটা অনেকের কাছে গোলমাল লেগেছে, তাই বলে দিলাম। ভাবনার ঘরে কখন যে ঘুমিয়ে পড়েছিল রূপ তার ঠিক নেই। মুখে পানির ছিটা পড়ায় চোখ টিপে টিপে ঘুম ভাঙল ওর।
ব্যাপারটা কিছুটা বিরক্তিকর হলো, সেটা আবার তরিকে দেখে ভালো লাগায় পরিণত হলো। হাসি মুখে তরির দিকে সে মুচকি হেসে দিয়ে বলল, সকাল সকাল পানি ছিটিয়ে ঘুম ভাঙালেন কেন? আপনার হাত দিয়ে কি ডাকতে পারলেন না? রূপের হাসি দেখে তরির কেমন যেন অবাক লাগে। কি অদ্ভুত মানুষটা, সব সময় শুধুই হাসে। কাল রাত থেকে একটা কথাও কি না হেসে বলেছে। রূপ হাতের তুড়ি বাজিয়ে বলল, কি হলো, কোন রাজ্যে বাসলেন রূপের তরি? না না, আসলে ভাবলাম আপনাকে শুয়ে কিভাবে ডাকবো, মানে মাথা নিচু করে বলে। রূপ আবার জোরে জোরে হেসেই চলছে। তরি ভাবছে পাগল টাগল হয়ে গেল নাকি লোকটা। রূপ হাসতে হাসতে পেট ধরে শ্বাস নিতে থাকে আর হাঁপানো গলায় বলে, আপনি আমায় হাসিয়েই মারবেন দেখছি। ও মোর খোদা, তুমি কি শুনছ? রূপের তরি কি বলছে? আমায় নাকি হাত দিয়ে শুয়ে ডেকে দিতে তার লজ্জা করে। এ কথা বলে সে হাসতে থাকে। কেন, আমি কি করলাম? কাল রাতে আমায় আষ্টে ফিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন, আর এখন বলছেন কি করলাম? তোরের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, তোরে কাল রাতে এমন কিছুই ভয়ে ছিল। বাড়িতে থাকাকালীন মিলিকে প্রায় এমন জড়িয়ে ধরে ঘুমাতো সে, কিন্তু কাল রাতে ছি ছি, এ কি কাজ করেছে সে। ভাবতে যেন কেমন লাগছে ওর। লজ্জা পাবেন না, কবুল না বললেও লিগেলি হাজব্যান্ড ওয়াইফ আমরা, সো তোরে আর কিছুই বলে না। না বলে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর যাই হোক, কাল রাতে কাজটা একদমই তোর ঠিক হয়নি। তোরে ভেবেছিল রূপ ওকে কিছু করবে, তবে উল্টো নিজে এমন কাণ্ড করে বসে আছে। বেসিনের আয়নায় মুখটা দেখছে সে। আচ্ছা, এই রূপের কারণে কি এত কিছু? সবাই তাহলে রূপেরই পাগল। মনের ভিতরটা কেউই দেখল না। ওয়াশরুমের দরজা নক করার আওয়াজ হলে তাড়াতাড়ি দরজাটা খুলে দেয় তরি। অমনি রূপ হাসি মুখে বলে ওঠে, আপনার হয়ে গেলে নিচে চলে যান, ব্রেকফাস্টের জন্য বাবাও বসে আছেন। আমি ফ্রেশ হয়ে তারপর আসছি। তরি ওয়াশরুম থেকে বেরিয়ে এলে রূপ ভিতরে যায় ঢুকে। একটা জিনিস তরির খুব ভালো লেগেছে, রূপের চেহারায় সবসময় হাসিটা বজায় থাকে, যেন হাসিটা ওর মুখের জন্যই তৈরি হয়েছে। মাথাটা বেবি পিঙ্ক হিজাবে আটকে নিচে চলে যায় তরি। বিশাল আকারের ডাইনিং টেবিলের এক প্রান্তে বসে আছেন রিশাদ চৌধুরী। তরিকে আসতে দেখে বললেন, এখানে এসে বসো তরি। সামনে চেয়ারটি দেখিয়ে বলল। তরিও বাধ্য মেয়ের মতো বসে পড়ে। সাথে সাথে একজন সার্ভেন্ট এসে তরির সামনে থাকা প্লেটে ব্রেকফাস্ট দিয়ে চলে যায়। রিশাদ চৌধুরী আবারও বলেন, তোমার সাথে আমার পরিচয়টা হয়নি, কিন্তু আমার মনে হয় রূপ জানিয়েছে আমি কে। আমি তোমার শ্বশুর, তবে তোমার যা ভালো লাগে তা বলেই আমাকে ডাকতে পারো। যেমন ধরো বাবা, আব্বু, আব্বা বলে উনি হালকা হেসে দেন। তরিও ওনার কথায় হালকা খানিকটা হেসে ওঠে। আচ্ছা তরিমা, তোমায় একটা কথা বলার ছিল আমার। তরি ওনার দিকে তাকিয়ে বলল, জি বাবা, বলুন। কাল থেকে তুমি কলেজে যাবে। আমি তোমার যাবতীয় পড়াশোনার ব্যাপারে এখানকার একটা কলেজ ঠিক করেছি। কাল থেকে তুমি সেখানেই যাবে। কলেজ? কথাটি শুনে মনটা যেন আনন্দে নেচে ওঠে তরির। এখন তো নিজের শ্বশুরকে মাথায় তুলে নাচতে ইচ্ছে করছে ওর। আর যাই হোক, পড়াশোনাটা তো ও করতে পারবে, এটাই যথেষ্ট ওর জন্য। কিন্তু বাবা, আমাকে নিয়ে কে যাবে? মানে আমি তো এখানকার তেমন কিছুই চিনি না। তরিমা, এত বোকা হলে কি হবে বলো তো? তোকে তো রূপ দিয়ে আসবে, তবে আসার সময় আমাদের যে কোনো একটা ড্রাইভার তোমাকে গিয়ে নিয়ে আসবে, কেমন? ও, তাহলেই ঠিক আছে। রূপ সিঁড়ি বেয়ে নামতে নামতে তরির দিকে তাকায়। তরির মাঝে এতটাই বিভোর হয়ে যায় যে হোঁচট খেয়ে পড়ে যায়, হালকা মাজায় ব্যথাও পায়। তরি ব্যাপারটা দেখে প্রথমে হেসে ওঠে এবং বলে, রাস্তা দেখে তারপর চলা উচিত। রুমে যাওয়ার পর একা থাকায় নাচানাচি শুরু করে দেয় তরি। আবার নিজের প্রিয় বন্ধুদেরকে ফিরে পাবে সে। বাহ,
কি মজা! বই ছাড়া তরি আর তরি ছাড়া বই কেমন যেন ফিকে ফিকে লাগে। যতই হোক সম্পর্কটা ছোট, ছোট থেকে অনেকটা গভীর। রূপ ব্রেকফাস্ট শেষ করে রুমে এসে তরির এমন কাণ্ডে হাসতে শুরু করে দেয়। তরি যখন বুঝতে পারল রূপ দরজার পাশে দাঁড়িয়ে আছে, ওর কান দিয়ে দোয়া বেরোতে শুরু করে। ইস রে, আবারও ওনার সামনে কি করলাম আমি! তবে উনি না খেয়ে রুমে এলেন যে? গালে হাত দিয়ে ভাবতে থাকে, আচ্ছা আপনি না খেয়ে চলে আসলেন কেন? না খেয়ে কোথায় এলাম? খেয়েই তো এলাম। এত তাড়াতাড়ি? আমি একজন ডক্টর, এবং একজন ডক্টরের অনেক টাইম মেনটেন করে তারপর চলতে হয়। খাওয়ার বিষয় থেকে শুরু করে আমি সকল কাজই তাড়াতাড়ি করতে পছন্দ করি। ওহ! বিছানার উপর এতক্ষণ বসেছিল তরি। ঘুম থেকে ওঠার পরপরই কিছুটা শরীর খারাপ লাগছিল ওর। এখন ব্যাপারটা আরও বেশি খারাপ লাগছে। খুব মাথা ব্যথা করছে। বিছানা ছেড়ে উঠে গিয়ে শেলফের উপর থাকা ওষুধের বক্স থেকে একটা নাফা এক্সট্রা খেয়ে নেয়। রূপ তরির একটা জিনিস খেয়াল করেছে, তবে বলতে পারছে না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে। ওষুধ খাওয়া হয়ে গেলে বিছানার একপাশে গিয়ে শুয়ে হেলান দিয়ে বসে পড়ে। এরপর কিছু একটা দেখে চোখ বন্ধ করে যেন চিৎকার দেয়। সাদা বিছানার চাদরের রক্তের দাগটা স্পষ্ট। তরি নিজের জায়গায় বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে। ওর বুঝতে বাকি নেই দাগটা কিসের। হয়তো এমন কিছুর জন্যই মাথা ব্যথা করছে। এই মুহূর্তে এতটা লজ্জা লাগছে তরির, যা বলে বোঝানো যাবে না। দরজার সামনে দাঁড়িয়ে আছে রূপ। রূপ অবশ্য চোখ নামিয়ে রেখেছে। তরি একবার রূপের দিকে তাকালো। চোখে চোখ পড়তে রূপ তাড়াতাড়ি করে রুমে দরজা লাগিয়ে চলে যায়। নিজের এমন অবস্থার জন্য এই মুহূর্তে তরির কোনো রকম প্রস্তুতি নেই, কারণ এই বাড়িতে আসার আগে নিজের সমস্ত জিনিসপত্র সেভাবে গুছায়নি। বেডশিটের উপর ব্লাড দেখতে গায়ে কেমন কাটা দিয়ে উঠছে। কোনো কিছু চিন্তা না করে বিছানা থেকে নেমে একটানে বেডশিটটা নিয়ে দৌড়ে বাথরুমে যায়। বেডশিটটা কাচতে কাচতে এক পর্যায়ে তরি নিচেই ভিজে যায়, তাই একই সাথে গোসলটাও সেরে ফেলে। তবে এবার সে পড়লো আসল ঝামেলায়। তড়িঘড়িতে জামা কাপড় বা শাড়ি নিয়ে আসতে ভুলে গেছে। আচ্ছা, উনি তো এখন রুমই নেই, তাহলে তোয়ালেটা ফেসি আমি কাপড় চোপড় নিয়ে আসি। মনে মনে ফোন দিয়ে আটে তরি। ওর যা বাবা তাই কাজ। গায়ে টাওয়ালটা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায়। কিন্তু কি আর করার, মুখোমুখি তো হতেই হবে পদের দুজনকে, তাই না? স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট হাতে দরজা খুলে রুমে প্রবেশ করে রূপ। রুমে ঢোকার পর তরিকে এমন অবস্থায় দেখে চিৎকার দেয়। তরিও রূপকে খেয়াল করার পর জোরে চিৎকার দেয়। এরপর ন্যাপকিনের প্যাকেটটা ফ্লোরে ফেলে দিয়ে নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে রূপ। লাইফে ফার্স্ট টাইম ওর সাথে এমন কোনো ঘটনা ঘটল। তরি আলমারির সামনে একদম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কাল থেকে ওর সাথে কী সব আজব ঘটনা ঘটে যাচ্ছে। তবে আজ তো তরির ইচ্ছে করছে বেলকনি থেকে ঝাঁপ দিতে, কিন্তু পরনে তোয়ালে থাকা সেটাও পারল না। রূপের এই কাজটা তরির খুবই ভালো লেগেছে। হয়তো রূপও জানতো ওর এমন কিছুর প্রস্তুতি নেই, তাই হয়তো সঙ্গে সঙ্গে ন্যাপকিন নিয়ে এলো। একটা মুচকি হেসে ফ্লোরে পড়ে থাকা ন্যাপকিনের প্যাকেটটি হাতে তুলে জামা কাপড় নিয়ে আবারও বাথরুমে চলে যায়। রুমের বাহিরে প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে রূপ। ভিতরে ঢুকতে এখন অনেক লজ্জা করছে। যাই হোক, এমন কিছু হবে সে ভাবতে পারেনি। রুমে যাবে যাবে করেও যাচ্ছে না, কিন্তু রূপ একটা কথা চিন্তা করলো, যা হওয়ার হয়েছে, আমারই তো বউ, এতে সমস্যা কি? এটা ভেবে দরজার লকের দিকে হাত বাড়ায়। অমনি ভিতর থেকে কেউ একজন দরজা খোলে। নীল রঙের থ্রি পিস ও সাদা ওড়নাটি মাথায় জড়ানো। চোখে মুখে বিন্দু বিন্দু জলের ফোঁটা লেগে আছে, যে কারণে তরির চেহারাটা আরো আকর্ষণীয় লাগছে। রূপ মলিন চেহারায় তরিকে দেখে যাচ্ছে। নামটাও ভুল দেয়নি তরিকে। আসলে এ হলো রূপের তরি। আজ পর্যন্ত কল্পনার জগতে ভেবে আসা সকল পরীদের রানী এই তরি। হাতে তরি বাজানো রূপ ভাবনার জগৎ থেকে পেরে আসে। ধন্যবাদ আপনাকে। রূপ কিছুটা কপাল কুঁচকে তরিকে বলল, ধন্যবাদ আমার সমস্যাটা বোঝার জন্য। তো এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? আমি এমনিতেও এমন সব ছোট ছোট কাজ করে থাকি। কোমরে হাত রেখে বুক ফুলিয়ে বলল রূপ।
তরি হেসে দিল। একে হৃদয় জোড়ানো হাসি। তরির হাসি দেখে রূপের পালস রেট বেড়ে যাচ্ছিল। এতটা সুন্দর করিয়া যে কেউ হাসতে পারে তা তরিকে না দেখলে বুঝতই না সে। আচ্ছা হয়েছে, আর শুনুন, এভাবে হাসবেন না প্লিজ, করুণভাবে তরিকে বলল রূপ। তরি ঠোঁট উল্টে চোখ গোল গোল করে ঘুরিয়ে বলল, কেন, হাসলে কি আপনার কানের সমস্যা হবে? রূপ মনে মনে উত্তর দিল, তুমি কি করে বুঝবে আমার রূপের তরি? ওভাবে হাসলে যে আমার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, এরপর বার মরেও যেতে পারি। বুকের বাঁ পাশে হাত রেখে কথাগুলো মনে মনে বলছিল রূপ। তরির কণ্ঠে আবারও চোখ মেলে তাকায়। আপনি কি এখানেই দাঁড়িয়েছিলেন? হুম। কি? না মানে, মাত্রই তো আমি আসলাম, আমি তো নিচেই ছিলাম। সত্যি তো? তো আপনার কি মনে হয় আমি আপনাকে আবার টাওয়ালে মোড়ানো দেখতে এখানে দাঁড়িয়ে থাকবো? তরির দিকে কিছুটা ঝুঁকে দৃষ্টি হেসে কথাটা বলে রূপ। তরি খানিকটা লজ্জাও পায়, কারণ মনে মনেও এটাই ভাবছিল। রূপ ওকে পাশ কাটিয়ে রুমে ঢুকে পড়ে। আলমারি থেকে কাপড় চোপড় বের করে বিছানায় রাখতে রাখতে বলে, আমি একটু পর বেরোবো, ফিরতে রাত হতে পারে। আপনার একা থাকতে কোনো সমস্যা হলে আন্টিকে ডেকে নেবেন। আচ্ছা, আপনার যদি কিছু দরকার হয় আমায় বলে দিবেন, আমি আসার সময় আপনার জন্য নিয়ে আসব। তরি মুখ ফুসকে বলে দেয়, এখানে ফুচকা পাওয়া গেলে আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। বলার পরপরই জিহ্বায় কামড় দেয় সে। মনে মনে ভাবে, দূর, কি বলে পেলাম, এখন তো আমায় ঘাতক ভাববে। তরির কথায় সে হেসে দেয়। মেয়েটা যতটা পাগলি ততটাই বোকা আর খুবই কিউট। এতটা কিউট যেন সুন্দর কোনো নিষ্পাপ শিশুদের মতো। এরপর আর দেরি না করে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল শেষে প্রতিদিনের মতোই টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রূপ। বিছানার উপর বসে নখ কাটছিল তরি। রূপকেও ভাবে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখে চোখ বন্ধ করে। অসব বুক ও পিঠে দেখতে দারুণ লাগছে রূপকে। তরি চোখ বন্ধ করা দেখে রূপ হেসে দেয়। এই যে রূপের তরি, চোখ বন্ধ করলেন যে, মানেটা কি? হ্যাঁ, আপনি এভাবে আমার সামনে আসবেন আর আমি চোখ খুলে আপনাকে দেখব? তো সমস্যা কোথায়? আমি তো আর অন্য কেউ নই, তাই না? আচ্ছা, আপনার কি লজ্জা লাগছে না এভাবে আমার সামনে দাঁড়িয়ে আছেন? লজ্জা লাগবে কেন? আপনি তো আর অন্য কোনো মেয়ে নন, আপনি তো আমারই বউ। তো লজ্জা কোত্থেকে আসবে? ইস, আমারই এখানে থাকা ভুল হয়েছে। আপনি জামা কাপড় পরুন, আমি চলে গেলাম। চোখ বন্ধ করে দরজার বাহিরে দৌড় দেয় তরি। রূপকে দেখে হেসে বাঁচে না। হসপিটালে আজ সাফ একটু কম। অন্যান্য দিনের মতো আজকে তেমন কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসেনি। ওয়ার্ডে গিয়ে আগের পেশেন্টদের ফাইলগুলো দেখছিল রূপ। ইন্টার্নি করলেও চিকিৎসা দেখে মনে হবে কত অভিজ্ঞ ডাক্তার। তাই তো বড় বড় ডাক্তাররা সার্জারি কিংবা বড় কোনো অপারেশন করতে গেলে রূপকে সাথে রেখে কাজ করে। হসপিটাল বা পেশেন্ট সংক্রান্ত কোনো বিষয় হলে রূপের অন্য কোনো দিকে খেয়ালই থাকে না। ফাইলগুলো দেখার মাঝে এতটাই বিভোর ছিল যে পিছন থেকে একজন ডেকে যাচ্ছে আর সে টেরই পায়নি। ওয়ার্ডের দরজার পাশে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মৃদা। মৃদা বলা চলে রূপের বেস্ট ফ্রেন্ড। ওরা দুজনে মেডিকেল কোর্স একসাথে কমপ্লিট করেছে, এখন পর্যন্ত একসাথে আছে। এমন বন্ধুত্ব আজকাল খুবই কম দেখা যায়। তবে রূপের বিয়ের ব্যাপারটা এখনো জানে না সে, কারণ তড়িঘড়িতে বিষয়টা বলা হয়নি। এত ডাকার পরও যখন উত্তর নিল না, তখন পিছন থেকে এসে মাথায় একটা বাড়ি মেরে দেয়। রূপ জানে যে এটা মৃদারই কাজ, তাই পিছন না ফিরে ফাইল দেখায় মন দেয়। ওই, তুই সবসময় কাজ নিয়ে এত বিজি থাকিস কেন বলতো? তোর অত শুনতে হবে না, যা গিয়ে কাজ কর। দূর, সবসময় কাজ করতে ভালো লাগে? তোর এই আলসামির জন্যই তো রুগীদের 12টা বেজে যায়। জিহ্বায় কামড় দিয়ে বলে, আচ্ছা বাদ দে, তোর কাজ কি শেষ? এই তো, এই ফাইলটা দেখা বাকি আছে শুধু। লাস্ট ফাইলটি দেখা হয়ে গেলে মৃদাকে বলে, এবার বল, চল ক্যান্টিনে যাই। ও চল, তোকেও কিছু বলবো, কালই বলতাম কিন্তু খেয়াল ছিল না। চিন্তিত দুজনে মিলে ক্যান্টিনে চলে যায়। মৃদা বুক উসকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, কি এমন বলতে চাইলি, নাকি না জানিয়ে বিয়ে টিয়ে করে ফেললি? কথাটি বলে হাসতে থাকে।
রূপ কিছুটা ঘাবড়ে যায়, কারণ এই কথা যদি মৃধা জানে তো ওকে একেবারে মেরে কিমা বানিয়ে দেবে। কাল আমি বিয়ে করেছি। মৃধা কথাটি শুনে আরো জোরে জোরে হাসতে থাকে। ওকে দেখে মনে হচ্ছে রূপ যেন একটা মজার জোক শোনালো। হ্যাঁ রে, তাই নাকি? আমিও তো কাল হানিমুন থেকে ফিরেছি। আবারও হাসতে থাকে সে। এরপর রূপ ওকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এবং পুরো ঘটনা খুলে বলে। মৃধা মনোযোগ দিয়ে শোনার পর রূপের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। নিজের চেয়ারে রূপের পিঠে দুমদাম করে কিল দিতে থাকে। ওকে না জানিয়ে বিয়ের ফল পাচ্ছে হয়তো রূপ। এরপর বিয়ের ট্রিট হিসাবে একটা রেস্টুরেন্টে ঢুকে এক গাদা খাবার অর্ডার করে তবেই শান্ত হয়। বাড়ির পথে আসার সময় রূপের মনে পড়ে তরির ফুচকার কথা। তাই একটা ফুচকার দোকান থেকে গাড়ি থামিয়ে ফুচকা কিনতে যায়। মোবাইলটা গাড়িতেই রেখে যায়। এদিকে রূপের মোবাইলে বারবার কল এসে যাচ্ছে। ফুচকা কিনে গাড়িতে ঢোকার পর দেখে ফোন বাজছে। ফোনটা ধরার পর ওপাশের ব্যক্তিটির কথা শুনে রূপের মুখটা যেন জীবনটা কেড়ে নিতে চাইছে। তড়িঘড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে সে বেরিয়ে আসে। অজ্ঞান অবস্থায় বিছানায় শুয়ে আছে তরি। তরির মাথার কাছে বসে আছেন রিশাদ সাহেব এবং রুমে দুজন সার্ভেন্টও রয়েছে। তরিকে অজ্ঞান অবস্থায় দেখে রূপের জান যায় যায় ভাব। হাতে থাকা জিনিসপত্র টেবিলে রেখে দৌড়ে গিয়ে তরির পাশে বসে। মেয়েটার মুখটা মলিন হয়ে আছে। রিশাদ সাহেবের দিকে চিন্তিত চেহারায় তাকিয়ে বলে, কিভাবে হলো এমন বাবা? আমিও জানি না বাবা। চিত্রা সেদিনে সে মধ্যবয়সী মহিলা তরির রুমে খাবার দিতে এসে দেখে দরজা ভিতর থেকে লক। যখন অনেকবার ডাকার পরও তরি দরজা খুলে না, চিত্রা আমাদেরকে ডেকে আনে। এরপর দরজা ভেঙে দেখি ও বেলকুনির দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে তো তোকে ফোন করলাম। কিন্তু এমন কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমনিতেও রাত, তার উপর ওর এমন অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা তোমরা না হয় এখন যাও, আমি ওকে দেখে নেব। সেটাই বেটার হবে। আমি তাহলে এখন উঠি। রিশাদ সাহেব ও সার্ভেন্টরা চলে যায়। দরজা বন্ধ করে দিয়ে রূপ এসে তরির মাথার কাছে বসে। মুখটা কেমন শুকনো লাগছে ওর, হয়তো দুপুরে খায়নি। মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেই তরি আস্তে আস্তে জেগে ওঠে এবং উঠে কান্নাকাটি শুরু করে দেয়। তরির কান্নাকাটি দেখে রূপ কিছুটা ঘাবড়ে যায়। এভাবে কান্নাকাটি করার কারণ জানতে চাইলে তরি আরো জোরে কান্না করতে থাকে। এক পর্যায়ে রূপ ওকে জোরে একটা ধমক দেয়। তরি অত জোরে ধমক খেয়ে চুপ হয়ে যায়, কিন্তু তখনও আস্তে আস্তে কাঁদতে থাকে। এবার রূপ ওর কাছে এমন হওয়ার কারণ জানতে চাইলে তরি বলে, সন্ধ্যার কিছুক্ষণ আগে ছাদ থেকে বেডশিটটা নিয়ে রুমে এলাম। এরপর বেলকনিতে গিয়ে যে লাইটটা দিলাম দেখি বেলকনিতে রাখা চেয়ারে শাড়ি পরা একটা কঙ্কাল বসে আছে আর তার মুখে লাল আলো জ্বলছে। আমি খুবই ভয় পেয়েছি। তারপর আমি দৌড়ে ওখান থেকে চলে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যাই। তরি যে একটু বোকা তা রূপ জানতো, তবে সে যে এতটা ভীতু তা জানিয়ে হা হা করে হাসতে শুরু করে। ওর হাসি দেখে তবে আবারও কাঁদতে শুরু করে। আপনি খুব খারাপ। আমি ভূত দেখে ভয় পেয়ে কাঁদছি আর আপনি হাসছেন। রূপের হাসির মাত্রা আরো বেড়ে যায়। হাসতে হাসতে তরিকে বলে, ও ভালো কথা, তাহলে চলুন আমি আপনাকে ভূতের সাথে পরিচয় করিয়ে দেই। কি? চলুন। না না, আপনি পাগল নাকি? আমি এমনিতেও অনেকটা ভয় পেয়েছি, তার উপর আবার ওখানে আমি যাব না। আমি আর বেলকুনিতেই যাব না। আহ, আমি বলছি তো, ওই ভূতের সাথে আমার ফ্রেন্ডশিপ আছে, আপনাকে কিচ্ছু করবে না। ভূতেদের সাথে ফ্রেন্ডশিপও করা যায়? আগে জানতাম না তো। এখন তো জানলেন। আর ভূতের পরনে একটা শাড়ি ছিল, তাই না? হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? ওই শাড়িটা আমি ওকে গিফট করেছি। আপনার কি মাথা ঠিক আছে? কি আবোল তাবোল কথা বলছেন? আবোল তাবোল? তাহলে চলুন, সব কিছু বুঝতে পারবেন। তোরে যেতে না চাইলেও রূপ ওকে জোর করে টেনে বেলকনিতে নিয়ে যায়। এখনো কঙ্কালটাকে ওখানে বসে থাকতে দেখে কান্না শুরু করে দেয় তরি। মিট মাই ফ্রেন্ড কঙ্কাল রানী। এবং কঙ্কাল রানী, এটা আমার ওয়াইফ রূপের তরি। সো এখন বলুন কেমন লাগলো আমার ফ্রেন্ডকে? তরি একবার রূপের দিকে আরেকবার কঙ্কালটির দিকে তাকিয়ে কপালে ভাঁজের রেখা ফেলে বলে, তার মানে এটা? জি হ্যাঁ রূপের তরি, এটা কোনো ভূত নয়, এটা একটা সাধারণ কঙ্কাল।
তবে আমার কাছে অসাধারণ। এই কঙ্কালটি দিয়েই মেডিকেল কোর্স আমি শেষ করেছি। অতটা স্পেশাল কিছুরও না, এটা একটা মেয়ে কঙ্কাল, তাই এভাবে শাড়ি পরিয়ে রেখে দিয়েছি। আসলে বেলকনিতে একা বসে থাকতে ভালো লাগতো না, তাই এই কঙ্কালটিকে সাজিয়ে রাখা। আচ্ছা, আপনার মাথায় কি বুদ্ধি সত্যি নেই? এভাবে একটা কঙ্কাল রেখেছেন, তার উপর এমনভাবে সাজিয়েছেন যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। আমি অনেকটাই ভয় পেয়েছি। ওকে ওকে, আজ থেকে সরিয়ে দিচ্ছি, আর এটা এখানে রাখবো না। এবার হ্যাপি? তোরে রাগে মুখ ফুলিয়ে কিছু না বলেই রুমে চলে যায়। এরপর রিশাদ সাহেব, রূপ ও তরি একসাথে ডিনার শেষ করে। তরি খাওয়া দাওয়া শেষে রুমে চলে আসে। রূপ জানে যে তরি রাগ করে আছে। বিছানার মাঝখানে এক গাদা বালিশ দিয়ে নিজের জায়গায় শুয়ে পড়ে তরি। একটু পর রুমে রূপ আসে, দেখে একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। দরজাটা লাগিয়ে রূপও নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাতের দিকে দাঁত কড়মড় করার আওয়াজে রূপের ঘুম ভেঙে যায়। এমনিতে ওর ঘুম অনেক হালকা। ল্যাম্পের সুইচটা দিয়ে পাশে তাকায় রূপ। দেখে তরি ঠান্ডায় কাঁপছে। ওর মাথায় হাত দিয়ে গা গরমে পুড়ে যাচ্ছে। রূপ মনে মনে চিন্তা করল, পাগলি তাহলে আসলে অনেক ভয় পেয়েছে, নইলে এত জ্বর আসতো না। এরপর রূপ উঠে গিয়ে একটা বাটিতে পানি ও নিজের রুমাল নিয়ে আসে এবং সেগুলো দিয়ে তরির কপালে জলপট্টি দিতে থাকে। এভাবে সারা রাত তরির মাথার কাছে বসে সবকিছু করে, জ্বর কমানোর জন্য যা যা করতে হয়। যখন তরির জ্বর কমে গেল, এক পর্যায়ে তরির পাশে ঘুমিয়ে পড়ে রূপ। সকালবেলা তরি ঘুম থেকে উঠে দেখে রূপ ওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। রূপকে ওভাবে দেখে তরি কিছুটা ভয় পেয়ে যায়। রূপ ওকে খারাপ কিছু তাড়াতাড়ি করে তরি বিছানা ছেড়ে একটা চিৎকার দেয়। তরির চিৎকার শুনে রূপেরও ঘুম ভেঙে যায়। আপনি ঠিক আছেন? ঠিক আছেন মানে? আপনি আমায় কি? আপনাকে? আমাকে তো আপনি ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু আপনি যে এমন তা তো আমি জানতাম না। ছি, আমি কি করেছি বলবেন তো? আপনি আমাকে ওভাবে, ছি, আমার বলতেও লজ্জা লাগছে। দেখুন, আপনি হয়তো ভুল কিছু নিয়ে কথা বলছেন। আমি নিজের চোখে দেখেছি, আর আমি সব কিছু ভুল বলবো? রূপ বুঝতে পারছে না কেন তরি এমন করছে, তবে এটা নিয়েও শিওর কোনো খারাপ কিছু সে করেনি তরির সাথে। হয়তো তরির পাশে ঘুমিয়ে যেতে পারে, কারণ রাত জাগা হয়েছে কাল রাতে। দেখুন, আপনি আমার থেকে 10 হাত দূরে দূরে থাকবেন। এসব নিয়ে কোনো ঝামেলা করাই ভালো বলে মনে হয় না রূপের। তাই হাসি মুখে জবাব দেয়, ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে নিন, আপনার কলেজে আজ প্রথম দিন। কথাটি বলেই বিছানা ছেড়ে উঠে যায় রূপ। রূপের এমন জবাবের প্রত্যুত্তরে কি বলা উচিত তরি তা সে জানে না, তবে ওর কাছে মনে হয় মানুষটা খুবই অদ্ভুত। এখন যেহেতু তরি ওকে বলে দিয়েছে দূরে দূরে থাকতে, সেহেতু আর কোনো চিন্তা নেই। ফ্রেশ হয়ে সকালের নাস্তাটা শেষ করে রুমে আসে তরি। একটা বেবি পিঙ্ক কালারের লং থ্রি পিস এবং সাদা হিজাব মাথায় আটকে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাহিরে আসে। গাড়ির সামনে হেলান দিয়ে থাকা রূপ কালো জিন্স, হালকা গোলাপি শার্ট পরেছে। চোখে সানগ্লাস ও হাওয়ায় উঠতে থাকা সিল্কি চুলগুলো, সব মিলিয়ে অসাধারণ লাগছে। তরি রূপের দিকে একবার তাকিয়ে অন্যদিকে চোখ ঘুরিয়ে নেয়। গাড়ির সামনের সিটের দরজাটা খুলে দেয় তরির জন্য। তরি সেদিকে না গিয়ে পিছনের সিটের দরজা খুলতে থাকে, কিন্তু দরজাটা খুলতে অক্ষম সে। তাই উপায় না পেয়ে রূপের পাশের সিটে বসতে হয়। মুখ ফুলিয়ে বসে আছে তরি। রূপ সেদিকে একবার খেয়াল করে গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলে না। রূপ এমন একজন যে শুধু তার প্রিয়জনদের সাথে দুই একটা কথা বেশি বলে, নইলে প্রয়োজন ছাড়া খুব একটা কথাও বলে না। তবে হাসিটা কখনো যেন চেহারা ছেড়ে যায় না, সবসময় হাসির ছাপ ওর মুখে লেগেই থাকে। কিছুক্ষণ পর ওরা কলেজের গেটের সামনে এসে পড়ে। গাড়িটা পার করে দুজনে নেমে পড়ে গাড়ি থেকে। কলেজের ভিতরে ঢুকতে গেলে তরির সাথে সাথে রূপও যায়। এটা দেখে তরি বলে, কি ব্যাপার, আপনি কেন আসছেন? কেন? আবার আপনার ক্লাসরুম ও বাকি সবকিছু বুঝিয়ে দেই, চলুন। আমি গ্রামের মেয়ে, তবে পড়ালেখা তো জানি, তাই না? আমি নিজেই দেখেও চিনে নিতে পারবো। কিন্তু আপনি? কোনো কিন্তু না, আপনি চলে যান। রূপের মুখটা যেন শুকিয়ে যায় এবং বলে, ঠিক আছে।
এটা বলার পরে রূপ সেখান থেকে চলে আসে। তরি একটা লম্বা নিঃশ্বাস ফেলে সামনের দিকে হাঁটা শুরু করে। কলেজটা এতটা বড় ও গোলক দাদার মতো যে তরি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। রূপকে যেতে বলে এখনো নিজেই বিপদে পড়েছে বলে মনে হচ্ছে। কয়েকজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায় তরি। আসসালামু আলাইকুম আপুরা, আমাকে একটা হেল্প করবেন প্লিজ? আমি কলেজে আজকে নতুন, আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না, একটু দেখিয়ে দিবেন আমায়? মেয়েগুলো তরির দিকে তাকিয়ে একবার পরস্পরের দিকে তাকায় এবং সবাই মিলে হাসি মুখে বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো চলো বলে তরিকে নিয়ে যায় ক্লাসরুমের দিকে। দোতলার একেবারে শেষের রুমটা গিয়ে পৌঁছে ওরা। তরিকে ভিতরে ঢুকতে বলে ওরা চলে যায় সেখান থেকে। তরি ওদের কথা মতো ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। পিছন থেকে কেউ তরির হাত টান দেয়। এতে পড়ে যেতে নিলে কেউ ওকে ধরে ফেলে। যে ব্যক্তিটি ওকে ধরেছে তার দিকে তরি এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারণ সে রূপ। তরির চোখের সামনে বা হাত দিয়ে তরি বাজায়। এতে তরি কিছুটা লজ্জা পায় ওভাবে তাকিয়ে থাকার জন্য। কিছুটা রেগে রূপকে প্রশ্ন করে, এভাবে টান দিলেন কেন? আমার হাতে খুব লেগেছে। আপনাকে এখানে কারা নিয়ে এলো? সে কি কথা, এটা তো আমার ক্লাসরুম, কয়েকটা মেয়ে আমাকে এখানে দিয়ে গেল, কিন্তু আপনি এখনো যাননি। আমি যাব কি না যাব আপনাকে ভাবতে হবে না। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনার ক্লাসরুম নিচতলার শেষের রুমটা, এটা নয়। কি? হ্যাঁ, ওই মেয়েগুলো হয়তো আপনার সাথে মজা করেছে। হতেও পারে। রূপ ও তরি রুমটার সামনে দাঁড়িয়ে কথা বলছিল। একটু পরে রুম থেকে 4-5 জন ছেলে বেরিয়ে যায়। ছেলেগুলোকে দেখে মনে হয় খুব একটা সুবিধার নয়। ওদের রুম থেকে চলে যাওয়া দেখে তরির চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তরির এখন বুঝ আসলো কেন মেয়েগুলো ওকে এখানে রেখে গিয়েছিল। রুফির দিকে তাকিয়ে ছলছল চোখে বলে, সরি। কেন? আমি চলে গেলে ভালোই হতো, তাই না? কিছুটা হাসির চাপ নিয়ে কথাটা বলল। দয়া করে ওভাবে বলবেন না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন প্লিজ। হিজাবের উপর দিয়েই কান ধরে, এভাবে বললে করব না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার বন্ধু হতে হবে। ও, এই শর্ত? আমি তো রাজি। দাঁত বয়ের করে হেসে দিয়ে বলে। তরি আগে হাত বাড়িয়ে দেয় রূপের দিকে। রূপ আস্তে করে তরির কোমল হাতটি ধরে। একসাথে ক্লাসের সামনে এসে দাঁড়ায়। তরি রূপের দিকে হাসি মুখে তাকিয়ে বিদায় দিয়ে ক্লাসরুমে ঢুকে পড়ে। তরি রুমে ঢুকে গেলে রূপও চলে আসে সেখান থেকে। এটা ভেবে সে খুবই খুশি। আর যাই হোক, ফ্রেন্ডশিপ তো হলো। এখন নিজের কাছেই খারাপ লাগছে তরির। কত কথা সকালে ওনাকে শোনালো সে। মনে মনে বলছে, যদি আজ উনি চলে যেতেন তাহলে আমার আর নিজের মাঝে ফিরে পেতাম না। ক্লাসরুমে ঢোকার পর সে দেখে তখনকার মেয়েগুলো সামনের সিটগুলো ছেড়ে পিছনে গিয়ে বসে আছে। রাগে ক্ষোভে ওদের সামনে গিয়ে বলতে থাকে, আপনারা তো খুবই বজ্জাত দেখছি। একটু সাহায্য চাইলাম, উল্টো আপনারা আমাকে বিপদে ফেলতে চাইলেন। ক্লাসে থাকা সবাই তরির দিকে অবাক চোখে তাকিয়ে আছে এবং তরি যে মেয়েগুলোকে উদ্দেশ্য করে কথাগুলো বলল তারা তরিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। যখন মেয়েগুলোর কেউ আর কথা বলল না, তরি পিছনে ফিরে চলে আসতে নেয়। সামনে আর যেতে পারে না। একদল ছেলেরা দাঁড়িয়ে আছে তরির দিকে রক্তচক্ষে নিয়ে। ওদের মাঝে একটা ছেলে বলে ওঠে, তোমার সাহস তো কম না মেয়ে, আমাদের ক্লাসরুমে এসে আমাদের ফ্রেন্ডকে কথা শোনানো হচ্ছে। কথাগুলো শুনে তরির রাগ হয়ে যায়। সাথে সাথেই জবাব দেয়, ও সাহায্য চাইলে আমাকে ভুলভাল জায়গা দেখাবে আর আমি মনে হয় তার সেবা করব। যা করেছি বেশ করেছি, পরবার আমার সাথে এমন করলে, মজা করলে আবারও বলবো। আসছে কোন নাটের গুরু। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে পারলে তরিকে চিবিয়ে খায়, কিন্তু কিছু করার আগেই রুমে স্যার ঢুকে পড়ে। তরি তাড়াতাড়ি করে সামনের সিটে বসে পড়ে। মনোযোগ দিয়ে পুরোটা ক্লাস করার পর ক্লাসরুম ছেড়ে চলে আসতে নাই তরি। তখনই ওই মেয়েগুলো তরিকে চেপে ধরে। ওদের মাঝে একটা মেয়ে বলে ওঠে, খুব তো বড় বড় কথা বলছিলি, তোর সাহস কি করে হয় আমাদের মুখের উপর কথা বলার? জানিস আমি কে? আমার বাবাই কলেজের ফাউন্ডার। তোর কি হাল করতে পারি তা তো জানা নেই। এখন চল, চুপচাপ ক্ষমা চা। তরি কিছু একটা ভেবে মেয়েটিকে সরি বলে রুম থেকে বেরিয়ে যায়। রূপ ওদের ড্রাইভারকে বলেছিল ও নাও আসতে পারে তরিকে নিতে, তাই আগে থেকে তরির জন্য গাড়ি এসে রয়েছে।
তরি সকাল সকালই বাড়ি ফিরে। সন্ধ্যায় বাড়ি ফেরার পর বাড়ির ভিতরটা পুরোটা ফুল দিয়ে সাজানো। দেখা যায় রিশাদ সাহেব এসব কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। বাবার কাছে গিয়ে রূপ হাসি মুখে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে বাবা? কোনো পার্টি বা অন্য কোনো ফাংশন? আমি তো জানি না। আসলে ভাবলাম তোরিরা তোর বিয়েটা তো হলো, তাও আবার তুই ছিলি না, আর তোদের বিয়েটা পড়ানো বাকি ছিল, তাই আজ ভাবলাম বাকি কাজটা সেরে পেলি। কিন্তু বাবা, তুমি তো চেয়েছিলে বিষয়টা পরে করতে, তাহলে হঠাৎ আজ কেন? পরে কি হবে না হবে তার তো কোনো কিছুই বুঝতে পারছি না, তাই ভাবছি জলদি জলদি সবটা সেরে ফেলাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঠিক, কিন্তু তোরই জানে? আরে ওই কি? ব্রুকুসকে রিশাদ সাহেবের দিকে তাকিয়ে আছে রূপ। আরে ও তো জানে না, তবে তুই বল, সেটাই বেটার হবে। ওকে। এই বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় রূপ। দরজায় নক করার পর ভিতর থেকে আওয়াজ আসে, জি আসুন। রুমে ঢুকে রূপ তরিকে বিছানায় বসে বই পড়া অবস্থায় পায়। আজ কি পুচকা আনেননি? সরি, জিব্বার মাথায় কামড় দিয়ে একদম ভুলে গেছি। তবে হ্যাঁ, কালকে শিওর নিয়ে আসবো। ও হ্যাঁ, নতুন কলেজ কেমন লাগলো? আর কলেজ থেকে কখন এসেছেন? অনেক ভালো লাগলো। আর বাড়ি ফিরেছি তো সে তো অনেক আগেই। বুঝলাম। আজ বাড়িতে কি হচ্ছে তা কি জানেন? কই না তো, কিছুই তো আমি জানি না। রূপ এদিকে ওদিক চোখ উল্টিয়ে সরাসরি তরিকে বলে দেয়, আজ আমার আর আপনার বিয়ে। তরি অবাক হয়ে বলে, বিয়ে? আমাদের বিয়ে পড়ানো হবে আজকে। ও, এটুকু বলে আবারও চুপচাপ নিজের বই পড়ায় মন দিল তরি। রূপ তরির এমন রিয়াকশনে অবাক, কারণ ও ভেবেছিল তরি হয়তো আরও কিছু বলবে, কিন্তু না, আর একটা কথাও না বলে স্বাভাবিকভাবে বই পড়ে যাচ্ছে সে। রূপ অত শত না ভেবে ফ্রেশ হতে চলে গেল। রাত 8টার দিকে বিয়ে পড়ানোর জন্য কাজী এসে চৌধুরী ম্যানশনে পৌঁছালো। হালকা কিছু লোকজনের সমাগম হলো বাড়িতে। সাদা শার্টের উপর কালো কোট ও কালো প্যান্টে রূপকে দারুণ লাগছে। নিজেকে পারফেক্ট লাগছে কিনা তা আয়নায় দেখছে রূপ। এর মাঝে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো তরি, লাল এবং কালোর মিশ্রণে একটা শাড়ি ও মাথায় কালো রঙের হিজাবে। বেরিয়ে এসে রূপের দিকে হা করে তাকিয়ে বলছে, আপনিও কালো পড়েছেন? বাহ, ও হোয়াট এ কোইন্সিডেন্স। আমিও তো তাই ভাবছি। আচ্ছা, বাবা ভাবির পর্ব শেষ করুন, আগে নিচে চলুন, নইলে বাবা আপনাকে কিছু না বললেও আমাকে কিন্তু আস্ত রাখবে না। আচ্ছা ঠিক আছে, চলুন। বিয়ের বাকি কাজ ভালোভাবেই শেষ হয়ে যায়। এরপর খাওয়া দাওয়া, হালকা গল্প গুজব করে সবাই যার যার মতো চলে যায়। নিজের রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ে রূপ। আজ অনেকটাই ক্লান্ত সে। রূপকে দেখে তরি বলে, এই যে আপনি তো আমার জায়গা নিয়েই শুয়ে পড়লেন। গুম গুম কণ্ঠে আস্তে করে রূপ বলে, আজ আর কোনো সেকশন আলাদা না করি, আমার খুব ঘুম পাচ্ছে। আপনি প্লিজ আজকের মতো অ্যাডজাস্ট করুন, কাল থেকে না হয় বর্ডার দিয়েই শুভ। তরি আর কিছু না বলেই চেঞ্জ করে নেয়। এরপর বিছানার সামনে সোফায় গিয়ে নিজের ক্লাসের একটা বই খুলে বসে বসে পড়ে। কিছু সময়ের মাঝে রূপ গভীর ঘুমে বিভোর হয়ে যায়। বইয়ের পাতার উপর থেকে চোখ তুলে রূপের দিকে তাকায় তরি। একটা মুচকি হেসে বইটা বন্ধ করে দৃঢ় পায়ে রূপের মাথার কাছে গিয়ে বসে। ভালো করে পর্যবেক্ষণ করার পর সে দেখল আসলে রূপ গভীর ঘুমে। এবার সে তার ডান হাতটা রূপের মাথায় চুলে ডুবিয়ে দেয়। আস্তে আস্তে হাত বুলাতে থাকে রূপের মাথায়, আর মনে মনে হাজারো কথা বলে, আপনি আমাকে যে বোকা বলেন, আপনি নিজেই তো বোকা, কিচ্ছু বোঝেন না। অবশ্য বোঝার মতো আমি তেমন কিছু করিও নি। আপনি যে কেমন তা আমি প্রথম দিনই বুঝে গেছি, কিন্তু আমি কেমন তা আপনি হয়তো এখনও বোঝেননি। আমার অতটাও যোগ্যতা নেই যে আমি আপনার উপর নিজের রাগও বোঝার করব। আমি নিতান্তই একটা ছোট পরিবারের মেয়ে। আপনার মতো ছেলের সাথে বিয়ে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। জানেন, আপনি যতটা সুন্দর দেখতে তার থেকে হাজার গুণ সুন্দর আপনার মন। আপনাকে যতটা দেখি ততটাই অবাক। আচ্ছা, আপনার ঠোঁটে সবসময় হৃদয় কাড়ানো হাসি কিভাবে থাকে বলবেন আমায়? আপনার হাসিটা যে দেখার জন্য আমি লুকিয়ে লুকিয়ে আপনার দিকে চেয়ে থাকি।
জানেন, কাল রাতে একটু রাগ হয়েছিল আপনার উপর। আপনি যে আমায় জড়িয়ে ধরেছিলেন তা আমি টের পেয়েছি। তবে আমার রাগ এই কারণে যে সারা রাত আমার জন্য আপনি অত কষ্ট করলেন কেন? আমায় একটিবার ডাকতেও তো পারতেন। তাই তো আপনার সাথে সকালে অমনটা করেছি। সেটার জন্য আপনার কাছে ক্ষমাও চেয়েছি। ভাবলাম বিয়ে তো বিয়েই, বাকি কেন থাকবে। আর হ্যাঁ, ইচ্ছে করে শাড়িটা আপনার সাথে ম্যাচিং করে পরেছি। আপনাকে আমি হয়তো এসব কিছুই মুখ ফুটে কখনো বলতে পারবো না, তবে আমি যেদিন আপনার মনের কথাগুলো আমায় বলবেন সেদিনই এমনই বুঝে যাবেন সব। আমার তো এটাই মনে হয় আপনি আমার জীবনে পাওয়া সেই উপহার যা সারা জীবন ধরে আমার ঠোঁটে হাসি ফোটাতে পারবে। আপনি বললেন না, আমার রূপের জন্য আপনি আমায় ডাকেন রূপের তরী, কিন্তু আমি তো নিজেকে আপনার তরী বলে ভাবি, রূপের তরী। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে তরীকে সোফায় শুয়ে থাকতে দেখে রূপ একদম বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। বিছানা ছেড়ে উঠে গিয়ে তরীর মুখ বরাবর বসে পড়ে। এক দৃষ্টিতে তরীর দিকে চেয়ে থাকে। তরী হালকা নড়ে চড়ে উঠলে হুড়মুড় করে সেখান থেকে দৌড়ে চলে যায় বাথরুমে। এদিকে তরী হেসে চলছে। আসলেও না ঘুমিয়ে এসব লক্ষ্য করছিল। ঘুম থেকে ওঠার বান করে বাথরুমের দরজায় গিয়ে কড়া নাড়ে সে। ভিতর থেকে রূপ আওয়াজ দিয়ে বলে, ও আপনি উঠে পড়েছেন, একটু অপেক্ষা করুন, আমি ফ্রেশ হয়ে আসছি। তরি দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে। একটু পর রূপ বাথরুম থেকে বেরিয়ে এলে তরি জিজ্ঞেস করে, আপনি কখন উঠলেন? বললেন না তো কিছু। এই তো মাত্রই উঠলাম। ও। রূপ পাশ কাটিয়ে চলে আসে। মনে মনে ভাবে, ইসরে ধরা পড়ে গেলে তো আজ আবার বকুনি শুনতে হতো। অন্যদিকে তরি ভাবছে, দেখ আমি কেন ঘুমানোর বান করে থাকলাম। যদি উনি থাকতে চোখ খুলতাম তাহলে আর কাউকে কিছু বোঝাতে হতো না। খাওয়ার টেবিলে রিশাদ সাহেব তরিকে জিজ্ঞেস করলো, তরি। হ্যাঁ বাবা। কলেজে কাল কোনো সমস্যা হয়েছিল কি তোমার? তরি ভাবছে কিছু বলবে কিনা, তার আগেই রিশাদ সাহেব আবারও বলে উঠল, সমস্যা হলেও চিন্তা করো না, আমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলেছি, কেউ তোমাকে কিছুই বলবে না। ঠিক আছে বাবা। এর মাঝে রূপ বলে ওঠে, বাবা আমরা ভাবছিলাম ওদের বাড়ি থেকে 2-3 দিনের জন্য ঘুরে আসি। আমিও তো যাইনি, আর এমনিতেও বিয়ের পরে নাকি কী সব রিচুয়াল থাকে। হ্যাঁ সেটাও ভালো হয়। তরি যাবে মা? বাড়ি যাওয়ার কথা শুনে তরি খুশি হবে নাকি বেজার হবে ভেবে পাচ্ছে না, কারণ তরি খুশি হলেও ওই বাড়ির কেউই তরিকে দেখে খুশি হবে না। ঠিক আছে বাবা, তাহলে রূপ কবে যেতে চাস? আজ দুপুরের আগে রওনা দেই, কারণ অনেকটা পথ যেহেতু যেতে হবে। ওকে তাহলে। তরি তোমাদের প্রয়োজনীয় সব কিছু তুমি প্যাক করে ফেলো। জি বাবা। ব্রেকফাস্ট শেষ করে রুমে আসে তরি। বিছানায় মন খারাপ করে বসে থাকা দেখে রূপ এসে ওর সামনে বসে। এই যে রূপের তরি, আপসেট কেন? তরি নির্সুপ। আমায় বলতে পারেন। তরি রূপের চোখের দিকে তাকালে রূপ ও চোখের জল দেখতে পায়। কিছুটা চিন্তার স্বরে বলে, কি হয়েছে আপনার? চোখে জল কেন? আপনি তো জানেনই, আমার মা বাবা বোন আমাকে বিদায় করা নিয়ে সবাই অনেক চিন্তায় ছিল। এখন যদি আমি আবার ওই বাড়িতে পা রাখি, হয়তো ওরা আপনাকেও। রূপ খানিকটা হেসে দিয়ে তরির হাত দুটো ধরে বলে, আচ্ছা এই ব্যাপার। আপনার এই ধারণাটাই যদি আমি ভুল প্রমাণ করি তো? মানে? মানে না হয় পরেই বুঝবেন। এখন চলুন জিনিসপত্র প্যাক করে নিন। সকাল 11টা নাগাদ ওরা রওনা দেয় লালমনিরহাটের উদ্দেশ্যে। রাত 9টার দিকে ওরা গিয়ে বাড়ি পৌঁছে। গাড়ি থেকে নামার সাথে সাথে তরির সৎমা ওকে বুকে জড়িয়ে নেয়। ওকে ধরে কত রকম আদরে কথাবার্তা বলতে থাকে। তরি এসব দেখে রূপের দিকে তাকায়। রূপ খানিকটা মুচকি হেসে দেয়। তরি ওর দিকে তাকিয়ে হেসে দেয়। রূপকে সাদরে স্বাগতম জানায় ওর সৎমা। রাতে সবাই মিলে হাসি ঠাট্টা ও নানা রকম গল্পগুজব করে। আগামীকাল ওদের দুজনকে উদ্দেশ্য করে বাড়িতে ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন হবে। পরদিন সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠে তরি। হাত মুখ ধোয়ার জন্য গোসলখানার দিকে এগোতে নিলেই পিছনের বারান্দা থেকে একটা মেয়ের হাসির আওয়াজ পাওয়া যায়। হাসির আওয়াজটা ওর কাছে অচেনা লাগে না, তাই পিছনের বারান্দার সামনে গিয়ে দাঁড়ায় তরি। সেখানে হাসতে থাকা মেয়েটিকে দেখে তরির মাথা ঘুরে যায়। সুইটি, তুই কবে এলি?
চিন্তিত মুখে তোরে প্রশ্ন ছুড়ে দেয় মেয়েটিকে। কেন রে, আমি এসেছি বলে কি ভয় পাচ্ছিস? তো জামাইয়ের সাথে যদি হাসি ঠাট্টা করি এই ভয়ে? বলে একটা ডেভিল হাসি দেয় সে। সুইটি আসলে তরির সৎমায়ের বোনের মেয়ে। তরিও সুইটির সমবয়সী হলেও সুইটি একটু অভদ্র টাইপের। বলতে গেলে ছেলেদের সাথে ওর ফ্লার্ট করা অভ্যাস। এই সূত্রে তরি ভয় পাচ্ছে রূপের সাথে যদিও আবল তাবল কিছু। না না, তা কেন ভাবতে যাব, এমনিতেই অনেক দিন পর দেখলাম তো তাই। ও, তা তো জামাইকে তো দেখলাম না, এখনও ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ঘুমাচ্ছে। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি কেমন? তোরে জলদি ওখান থেকে চলে আসে এবং ওর ঘরের দিকে পা বাড়ায়। ঘরে ঢুকেই দেখে রূপ বিছানায় বসে আছে। দেখে মনে হচ্ছে মাত্রই ঘুম ভাঙল ওর। রূপের কাছে গিয়ে তোরে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো ফ্রেশ হননি তাই না? চলুন একসাথে যাই, আমিও ফ্রেশ হইনি। একসাথে? হ্যাঁ, চলুন না। তরির হঠাৎ করে কি যে হলো তা রূপ বুঝতে পারল না। তবে ও এটা ভাবছে তরি আর যাই হোক, আজ প্রথম নিজের ইচ্ছেই ওর হাত ধরেছে। খাওয়া দাওয়ার আয়োজন চলছে জোরদার। অনেকেই এসেছে তরিদের চেনা জানা। তরিও হালকা ব্যস্ত, সৎমাকে সাহায্য করছে সে। অবশ্য এখন সৎমা বললে ভুল হবে, কারণ উনি একদম নিজের মায়ের মতোই ব্যবহার করছে তরির সাথে। একটা প্লেটে কয়েক রকমের মিষ্টি সাজিয়ে তরির হাতে ধরিয়ে দেন উনি এবং বলেন, জামাই সে কখন সকালে খেয়েছে, যা গিয়ে দিয়ে আয়। কী মনে করবে দেখ, আমিও তো ভুলেই গেছি। তরি হাসি মুখে প্লেটটা নিয়ে ঘরে ঢোকে, কিন্তু সেখানে পায় না রূপকে। না পেয়ে এদিক সেদিক খুঁজতে থাকে তরি। এরপর বাড়ির পিছনের পুকুর পাড়ে যায় সে। সেখানে একটা সরাট পাতা আছে। চড়াটির উপর তীক্ষ্ণ দৃষ্টিতে পুকুর পাড়ের পাশে বানানো চড়াটির উপর চোখ রেখে আছে তরি। রূপের পাশে বসে মাঝে মাঝে গায়ে হাত দিয়ে কথা বলছে সুইটি। পাশে অবশ্য মিলিও আছে, তবে ও দান্দা এসবের মাঝে নেই। রূপের চেহারা দেখে মনে হচ্ছে সে অনেকটাই বিরক্ত। তাও সুইটি জোর করে ওকে ধরে রেখেছে। ওদের পিছনে গিয়ে দাঁড়িয়ে খুব খুব করে খেসে ওঠে তরি। পিছন ফিরে তাকিয়ে তরিকে দেখতে পেয়ে অনেকটা স্বস্তি পায় রূপ। সুইটির চেহারা তখন দেখার মতো। অনেকটা বিরক্তি নিয়েই সুইটি বলে, তুই এখন এখানে কি করছিস তরি? কেন, এসে কি তোর খুব সমস্যা হয়ে গেল? না, তা না, সমস্যা কেন হবে? তাহলে এক কাজ কর, মিলিকে নিয়ে বাড়ির ভিতরে যা, মা তোদেরকে ডাকছে। পরে যাব, বাদ দে তো। বলছি না ডাকছে, রাগে সুরে বলছে তরি। যা বলছি। সুটি মুখ ভাঙিয়ে দিয়ে মিলিকে নিয়ে চলে গেল। রূপ তরির হাত ধরে চড়াটে বসিয়ে বলে, বাঁচালেন রূপের তরি, না হলে যে ওর কবলে পড়ে আমিও পুকুরে ঝাঁপ দিতাম একটু হলেই। আর আমি সাঁতারও জানি না। হয়েছে, এখন এগুলো খেয়ে নিন। মিষ্টির প্লেটটি এগিয়ে দিয়ে বলে, এতগুলো মিষ্টি আমি কি একা খাবো? তা নয় তো কে। আর এমনিতেও এতগুলো কোথায়, মাত্র তো প্লেটে থাকা মিষ্টিগুলো গুনতে গুনতে 12টার মতো মিষ্টি হয়েছে। না, আমি একা খাবো না, সাথে আপনিও খাবেন কেমন? দুজনে মিলে পুকুর পাড়ে বসে বসে গল্পগুজব করতে থাকে। বিকেলের দিকে ওরা সবাই নদীর তীরে বেড়াতে যায়। সন্ধ্যের দিকে বাড়ি ফিরলে সবাই ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। তরি রূপকে রুমে গিয়ে ঘুমোতে দেখার পর নিজে হাত মুখ ধুয়ে যায়। এই সময়ের মাঝে সুইটি তরির রুমে ঢুকে এবং রূপকে শোয়া অবস্থায় গিয়ে জড়িয়ে ধরে। রূপ হালকা চোখ খুলে যখন দেখতে পায় সুইটি ওকে জড়িয়ে ধরে আছে, তখন ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। প্লিজ রূপ, আমায় নিজের করে নিন, আমি আপনাকে তরির চেয়েও বেশি ভালোবাসবো। আপনাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি যে। সুইটি, ডোন্ট ক্রস ইউর লিমিট। তুমি আমার বোনের মতো, এত নোংরা ধারণাও মাথায় কিভাবে নিয়ে আসলে? আমায় ভুল বুঝো না প্লিজ। নিশ্চয়ই ওই তুই তোমার কাছে আমার নামে খারাপ কথা বলেছে। দেখো রূপ, ওর কথায় বিশ্বাস করো না, ও তো অনেক খারাপ একটা মেয়ে। তুমি আমায় বিয়ে করে নাও। এসব কথার পরেই একটা থাপ্পড়ের আওয়াজ শোনা যায়। রূপ সামনে তাকাতেই দেখে সুইটি গাল ধরে দাঁড়িয়ে আছে এবং ফাঁসে অগ্নিচক্ষু দৃষ্টিতে তাকিয়ে আছে তরি। তরি বলতে শুরু করে, আমি কল্পনাও করতে পারিনি তুই এতটা নিচে নামতে পারিস। ছি, বোনের স্বামীর সাথে এমন নোংরামি করতে তোর একটুও মনে বাঁধলো না? তোকে তো আজ উচিত শিক্ষা দিতে হবে। চল খালার কাছে, তোর সব কুকীর্তির কথা বলবো। সুইটি এখন বাঁচার আর কোনো উপায় না পেয়ে তরির পা চেপে ধরে। তরি, বোন আমার, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দে। তোর পায়ে ধরি, প্লিজ আমায় মাফ করে দে। আমি আর জীবনেও কারোর সাথে এমন কিছু করব না।
তোকে তো শাস্তি দিতেই হবে, না হলে তুই কখনোই শুধরাবি না। তোরে প্লিজ এভাবে বলিস না, আমি কথা দিচ্ছি তোকে আমি আর কখনোই এমন করব না। আমাকে ক্ষমা করে দে বোন, প্লিজ। তোরে ও যখন বলছে মাফ করে দিন, আমার মনে হয় বাড়ির কাউকে এই ব্যাপারে না বলাটাই ভালো হবে। বললে সবাই এমনিতে নানান রকম হয়তো চিন্তা করবে। তোরে রূপের কথা মতো সুইটিকে যেতে দেয়। রূপের সাথে আর কোনো কথা না বলে হাত মুখ মুছে বিছানার এক কোণে শুয়ে পড়ে। রূপ তরির সাথে কথা বলার জন্য দু একটা কথা জিজ্ঞেস করতে চাইলেও তরি কোনো জবাব দেয় না। পরদিন সকাল সকাল ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মধ্যম গতিতে গাড়ি চালাচ্ছে রূপ। তরি জানালার বাহিরে মুখ দিয়ে বসে আছে। ওদের দুজনের অনেক কিছু চিন্তা ভাবনা করছে, তবে ওদের চিন্তাটা একই বিষয় নিয়ে, তবে ওরা কেউই জানে না। তরি ভাবছে লজ্জা হোক আর যাই হোক, ওনাকে আমার মনের কথা খুলে বলবো। উনি তো আমারই স্বামী, ওনাকে এসব বলবো না তো কাকে বলবো। এমনিতেও স্বামী স্ত্রী কখনো এমন দূরে দূরে থাকে। আজ বাড়ি ফিরে সব বলবো ওনাকে। উনি কিছু বলুক আর না বলুক তাতে কি আসে যায়। যদি আমাকে ভালো না বাসে তাহলে ওনার ঘাড় ভালোবাসবে, দেখ যাবে সব কিছু। এসব ভেবে তরি আবার রূপের দিকে তাকায়। দেখে রূপ সামনের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে ড্রাইভ করছে। তারা মনে মনে ভাবছে, ইস দেখো না কিভাবে গাড়ি চালাচ্ছে, পাশে যে বউ বসে আছে তার দিকে খেয়াল নেই। নিজে তো মুখ ফুটে কিছুই বলতে পারে না, আবার আমায়ও কিছু জিজ্ঞেস করে না। আরে আমায় জিজ্ঞেস করলে তো আমি বলে দেই সব। তরি তো আর জানে না যে রূপও ওরই মতো একই চিন্তায় মগ্ন। সেও এসব কথাই ভাবছে। অনেক হয়েছে, এখন তরিকে মন খুলে ভালোবাসি বলতেই হবে। তরির দিকে এক নজরে তাকিয়ে বলে ওঠে তরি। রূপের গলার আওয়াজটা তরির কাছে নতুন নয়, তবে এখন তরিকে রূপ যেভাবে ডাকলো সেই গলার স্বরটা তরির কাছে অনেকটাই নতুন। অনেকটা আবেগ মেশানো আছে, কিছু অনুভূতি জড়ানো আছে, অনেকটা ভালোবাসা মোড়ানো আছে। তরি জবাব দেয়, জি বলুন। তরি একটা কথা বলবো, রাগ করবে না তো? রূপের মুখে তুমি শোনাটা তরির কাছে যেন হৃদয়ে শীতল বাতাস বয়ে যাওয়ার মতো। তরি বলে, রাগ করবো কেন, আপনি বলুন। কথাটি বলার আগে রাস্তার উল্টো দিক থেকে আসা একটি ট্রাক ওদের গাড়িটিকে হিট করে। রূপ ও তরির গাড়িটি ট্রাকে ধাক্কায় উল্টাতে উল্টাতে রাস্তার পাশের এক বড় গাছটির সাথে গিয়ে ধাক্কা লেগে যায়। গাড়ির ভিতরে থাকা রূপ ও তরি রক্তাক্ত। ক্লাসের ঘণ্টা বেজে ওঠার পর সকল স্টুডেন্টরা বাস্তব জগতে ফিরে আসে। ঢাকা মেডিকেল কলেজের কার্ডিয়াক বিভাগের লেকচারার ডাক্তার শাহরোজ আদ্রিয়ান সকল স্টুডেন্টদের উদ্দেশ্যে বলেন, সরি গাইস, নাও ক্লাস আওয়ার ইজ ওভার, আই হ্যাভ টু গো। আজ কিছুই পড়ানো হলো না, শুধু তোমাদের সবার মন রাখতে। এবার আমার মন রাখতে একটা কাজ করবে সবাই, নেক্সট টার্মের জন্য ভালোভাবে প্রিপারেশান নাও। ওনার কথার মাঝে স্টুডেন্টদের মাঝ থেকে সবচেয়ে ব্রিলিয়ান্ট এবং ইমোশনাল একজন স্টুডেন্ট জান্নাতুল মাওয়া আরস জলবেজানো চোখে বলে ওঠে, স্যার এরপর রূপ ও তরির কী হলো? বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুলটি দ্বারা ব্রু কুচকে আদ্রিয়ান বলল, আরস আগের টার্মে তোমার রেজাল্ট অনেক লো ছিল, সো এখন এসব কিছুর মাঝে না থেকে পড়াশোনায় মন দাও। আই থিঙ্ক ইউ হ্যাভ টু বি মোর অ্যাটেন্টিভ অন ইউর লেসন্স। সো তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো এবং ভালোভাবে টার্মটি শেষ করো। আল্লাহ হাফেজ। কথাগুলো শেষ হতে ডাক্তার আদ্রিয়ান থার্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টদের ক্লাসরুম ত্যাগ করে। ওদিকে আরও আদ্রিয়ানের জারি খেয়ে চুপচাপ বসে আছে। ওই হারামিসা যখন টার্মের বিষয়ে বলছিল, তুই লাফালাফি করে আবার লাভ স্টোরি সম্পর্কে কেন জানতে চাইলি? তুই সবসময় নিজের দোষেই স্যারের কাছে জারি খাস। তানিয়ার কথায় সম্মতি জানিয়ে আরও উত্তর দিল, তো কী করবো বল, তুই তো জানিস আমি কতটা ইমোশনাল। তার উপর স্যার আজ ওই ইমোশনাল লাভ স্টোরি শোনালেন, তাহলে কি আর চুপ করে থাকা যায় বল? কি সুন্দর লাভ স্টোরির রূপের তরি। আহা, নামটাতেই কেমন গা শিরশির করে ওঠে। দেখ বাদ দে তো, ওসব লাভ স্টোরির চক্রে পড়লে টার্ন নিয়ে আর পাশ করতে হবে না। তখন আদ্রিয়ান স্যার তোমায় ভালো মতো সোজা করবে বলে রাখলাম। এমনিতেই আগের রেজাল্টের জন্য তোর উপর ক্ষেপে আছেন উনি। দূর ভাল লাগে না, এত স্টুডেন্ট থাকতে উনি কেন আমার পিছনে লাগেন বলতো? তানিয়া আরসের কাঁধে বাড়ি মেরে বলে, বলেছিলাম না কিছু আছে, একটা মারবো, চল হোস্টেলে, আজ তোকে আমি সোজা করব। তুই বেশি ফাঁকা হয়ে গেছিস। দুজন বেস্ট ফ্রেন্ড দুষ্টামি করতে করতে ক্লাসরুম থেকে বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। এক নাগারে ফোনের রিং বাজতেই চলছে। রাত্রি 11টার সময় সাধারণত আদ্রিয়ান ডিনার করে।
এমন সময় কারো ফোন আশা করে না সে, করলেও যদি কোনো পেশেন্ট থাকে তাদের ফোন ধরে। বিরক্তির সাথে ফোনটা ধরার পর অভ্যাসে যখন আরসের বলার আওয়াজ পেল, রাগে আদ্রিয়ানের চোখ মুখ লাল হয়ে যায়। দমকে সুরে আরসকে বলে, রাত 11টার সময় পড়াশোনা ফেলে রেখে ফোন দেওয়া হচ্ছে? তোমার সমস্যাটা কি আরস? তুমি কি একজন ভালো ডক্টর হতে চাও না? সরি স্যার, আসলে ভাবলাম আপনি তো অনেক রেগে আছেন, যদি আরও বেশি রাগ করে ফেলেন আমার উপর। এমনিতেও কাল আপনি দেখা করতে বলেছিলেন, করিও নি। আরস হালকা মুচকি হেসে দেয়। জি আদ্রিয়ান, বলুন। সরি, আজকে ক্লাসরুমে তোমার বকলাম, তবে একটা জিনিস কি জানো, তুমি আসলে পড়াশোনা ঠিকমতো করছো না, এজন্যই তোমার উপর অনেকটা রাগও আছে আমার। সরি, বাট আজকে আপনি যে শুধু স্টোরিটা শোনালেন, তারপর শুধু ওটাই মনে পড়ে থাকে। রূপতরী তারপর কি হলো তা না জেনে থাকতে পারছি না। আমায় কি বলবেন? ওকে, ডু ওয়ান থিং, তুমি টার্মে ভালো রেজাল্ট করো, দেন তোমায় একটা সারপ্রাইজ দিব আমি। সারপ্রাইজ আমার লাগবে না, আপনি আমায় ওদের অসমাপ্ত ভালোবাসার গল্পটি শুধু বলুন। আরস গম্ভীর মুখে বলে, ওকে ওকে, তাহলে কবে দিবেন সারপ্রাইজটা? সারপ্রাইজটা তখনই পাবে যখন তুমি এক্সামে ভালো রেজাল্ট করবে। সো বি প্রিপেয়ার্ড ফর ইউর টার্ম। ওকে, রাখি তাহলে। আদ্রিয়ান ও আরস দুজনই এখানে লাভ বার্ডসের মতন, ওরা দুজন দুজনকে পছন্দ করে। ওদের প্ল্যান আছে আরসের মেডিকেল লাইফ শেষ হওয়ার পরেই দুজন বিয়ে করবে। আজ সকালে যখন আদ্রিয়ান ক্লাসে ঢুকলো, সব স্টুডেন্টদের আগ থেকে প্ল্যান ছিল আজ ক্লাস করবে না, তাই আদ্রিয়ানকে সবাই জোর করে ধরে একটা গল্প শোনাতে বলে। সেই থেকে আদ্রিয়ান রূপতরীর এই গল্পটি ওদের মাঝে তুলে ধরে। যদিও এটা গল্প নয়, এটি গল্প হলেও সত্যি। 2 মাসের মাথায় গিয়ে ট্রাম শুরু হয়। এই 2 মাসে আরও প্রচণ্ড রকম পড়াশোনা করে। এমনিতেও সব কিছুর পর পড়াই ছিল, শুধু রিভিশন দিয়ে পড়াগুলো আরও ক্লিয়ার করে নেয়। এবার নিশ্চিত সে টপ করবে। রেজাল্টের দিন আরও টেনশানে ছিল প্রচুর, এই কারণে নয় যে ও কী রেজাল্ট হবে, এই কারণে যে সারপ্রাইজটি কী হতে চলছে। রেজাল্ট আসলো, হ্যাঁ সত্যি আরও টপ করেছে। সব ফ্রেন্ডরা ওকে নিয়ে মাতামাতি করছে। তানিয়া বলে, কিরে কি চিন্তা করছিস? নে এবার তো টপ করলি, আদ্রিয়ান স্যার তো আর কিছুই বলবে না তোকে। আরস মনে মনে ভাবছে, তোকে কি করে বলি, আজ যে একটা সারপ্রাইজ পাওয়ার কথা, তবে সেটা যে কি হবে তা ভেবেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এরই মাঝে আরসের ফোনে টুং করে শব্দ হয় একটা মেসেজটা আদ্রিয়ানের। 5 মিনিটের মধ্যে পার্কিং স্পেসে দেখা করো। তানিয়াকে হোস্টেলে যেতে বলে দৌড়ে চলে যায় গাড়ি পার্কিংয়ের স্পেসের দিকে। আদ্রিয়ান হাসি মুখে হাত গুজে দাঁড়িয়ে আছে। চোখের পাপড়ি অনেকটা ঘন আদ্রিয়ানের, এবং চোখের মনি একটু বাদামি রঙের। আরস বলা চলে একটা চলতে ফিরতে পড়ি, যেমনটা সুন্দরী ঠিক তেমনই চঞ্চল, সাথে প্রচণ্ড মেধাবী। আরস সেকেন্ড ইয়ারের প্রথম দিকে থাকাকালীন আদ্রিয়ান ওকে প্রপোজ করে। যেহেতু স্যার, তাই মুখের উপর হ্যাঁ বলতে পারছিল না আরস। কিছুদিন সময় নিয়ে চিঠির মাধ্যমে জানিয়ে দেয়। হাঁপাতে হাঁপাতে আরস যখন আদ্রিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়, আদ্রিয়ান খানিক হেসে দিয়ে বলে, দৌড়ে আসার কী দরকার ছিল, হেঁটে আসলেই তো পারতে। না মানে আপনি বলেছিলেন 5 মিনিটের মাঝে আসার কথা, তাই ভাবলাম যদি যদি আমি আবারও বকা দেই। না না, সেটা নয়। সেটা কি অন্যটা, তা না হয় পরে বুঝবো। এখন গাড়িতে ওঠো। কোথায় যাচ্ছ কি না যাচ্ছ এমন কোনো প্রশ্ন করতে পারবে না, ওকে? কিন্তু বলবেন তো। সরি, জিপায় কামড় দিয়ে। চুপচাপ গাড়িতে বসো। আরস আর কোনো কথা না বলেই গাড়িতে উঠে বসে। আরসের চুপ হয়ে যাওয়া দেখে আদ্রিয়ান লুকিয়ে হেসে দেয়। এরপর সেও গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট করে চলতে থাকে। আদ্রিয়ান গাড়িটি এয়ারপোর্টের সামনে এসে দাঁড় করায়। এয়ারপোর্টে কেন এলাম আমরা? বিদেশ বেড়াতে যাচ্ছি নাকি? বলছি না চুপচাপ থাকো। ওকে। এভাবে সারাদিন গাড়িতেই বসে থাকবে নাকি বেরও হবে? ও, হচ্ছি তো। গাড়ি থেকে বের হয়ে আদ্রিয়ান আরসের হাত ধরে হাঁটা শুরু করে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে আরসকে এক জায়গায় বসিয়ে দিয়ে আদ্রিয়ান রো এরিয়ার দিকে চলে যায়। একটি ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর আরসের পাশে এসে বসে। আরস এখনও চুপচাপ বসে আছে। আরসকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান বলে, চুপ করে আছো যে? আপনিই তো বলেছেন কথা বলতে বারণ করলেন। ও সো সরি, কিন্তু এখন তো কথা বলো। আপনি কি সারপ্রাইজ দিতে চান একটু বলুন তো? আমার মাথায় তো কিছুই আসছে না। আমরা এয়ারপোর্টেই বা কেন এলাম? সব প্রশ্নের জবাব পাবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর কতক্ষণ? অনলি 10 মিনিটস।
আচ্ছা ঠিক আছে। 10 মিনিট পর ইউকে থেকে আসা এয়ারক্রাফট বাংলাদেশে ল্যান্ড করে। আদ্রিয়ানের চোখ সামনের দিকে, কখন ওনারা আসবেন, যাদের ছাড়া আদ্রিয়ান অসম্পূর্ণ। হঠাৎ আদ্রিয়ানের দৃষ্টি সামনে থেমে যায়। আরশ ওর চোখের দিকে অনুসরণ করে সামনের দিকে তাকালেই দেখতে পায় এক মধ্যবয়সী কাপল ওদের দিকে হাসি মুখে এগিয়ে আসছে। আদ্রিয়ান দৌড়ে গিয়ে ওনাদের জড়িয়ে ধরে। আরশ শুধু দূর থেকে দেখে যাচ্ছে আদ্রিয়ান এতটা হাসি মুখে আছে যেন সব সুখও পেয়েছে। মহিলাটি একবার আরশের দিকে তাকিয়ে আবার আদ্রিয়ানের দিকে তাকায়। এরপরে আদ্রিয়ানের পিঠে আলতো করে ঘুষি দেয়। এরপর তিনজনে মিলে আরশের দিকে এগিয়ে আসে। আরশ ওনাদের এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ায়। মহিলাটি আরশকে কাছ থেকে দেখে আদ্রিয়ানকে বলে, যতটা বলেছিলে তার চেয়ে অনেক বেশি সুন্দর ও মিষ্টি মেয়ে দেখছি। আদ্রিয়ান মাথা চুলকে আরশের দিকে তাকিয়ে বলে, ও বলাই হলো না, ইনি হলেন আমার মা এবং আমার বাবা। আরশ তো এই কথাটি শুনে লজ্জায় লাল হয়ে গেছে। এরপর ওনাদের দুজনকে সালাম করে বলে, সরি আঙ্কেল আন্টি, আসলে উনি বলেছিলেন না তো। আরে না মা, এ তো কোনো সমস্যা নেই, আর এমনিতেও ওকে আমরাই বারণ করেছিলাম তোমাকে বলতে। এরপর আদ্রিয়ানের বাবা ওর মাকে উদ্দেশ্য করে বলে, তরি তুমি আরশকে নিয়ে এগোতে থাকো, আমিও আদ্রিয়ান আসছি। তরি নামটি শুনে আরশ চমকে উঠল। পাশে থাকা আদ্রিয়ানের মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তরি? আমিই তো তরি। কেন মা, কি হয়েছে? আরশ আরেক দফা চমকালো। ও ধারণাটা আসলে সত্যি কিনা তা যাচাই করতে আবারও প্রশ্ন করল, আন্টি, আঙ্কেলের নাম? ও, তোমার আঙ্কেলের নাম রুফুক চৌধুরী রুফ। আরিশা চোখ মেলে তরির দিকে চেয়ে আছে। আরিশার চোখ যেন তরির মুখটা থেকে সরছেই না। তরি আরিশার হাত ধরে মুখে হাসি নিয়ে বলে, কি হয়েছে আরিশা, এমনভাবে চেয়ে আসো যে? আরিশা নিশ্চুপ। আরিশা? তরি আরিশাকে হালকা একটা ধাক্কা দিলে সে চমকে ওঠে। তারপর তরিকে জিজ্ঞেস করে, আন্টি, তাহলে আপনি সেই রূপের তরি? তরি মুচকি হেসে দিয়ে বলে, হ্যাঁ, আদ্রিয়ান তোমাকে বলেছে? জি আন্টি, কিন্তু কিন্তু কি? আপনাদের অ্যাক্সিডেন্টের পর কি ঘটেছিল? আচ্ছা, সব কিছু কি এয়ারপোর্টে দাঁড়িয়ে শুনবে? চলো বাড়িতে পৌঁছে তারপর গল্প করি। গাড়িতে করে ওরা চৌধুরী ম্যানশনের দিকে রওনা দেয়। রুফ ও তরি আসলে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিল। দুজনেরই প্রচুর ব্যস্ততার মাঝে থাকতে হয়, তাই এবার ছুটিতে আদ্রিয়ান ওদের 1 মাসের ছুটিতে বাহিরে পাঠিয়েছিল। চলুন আরেকবার অতীতে ফিরে যাই। 4 মাস পর আজ তরি চোখ খুলল। অ্যাক্সিডেন্টের পর রুফ ও তরি দুজনেই প্রচুর পরিমাণে জখম হয়েছিল। অবশ্য রুফের চেয়ে তরির অবস্থায় বেশি ক্রিটিক্যাল হয়েছিল, কারণ রুফ সিট বেল্ট পরলেও তরি পরছিল না। এতে করে ট্রাকের সাথে ধাক্কা লাগার পরপরই ওর মাথাটা গাড়ির জানালার পাশে বাড়ি খায়। দীর্ঘ 4 মাস কোমায় থাকার পর আজ একটু হলেও এদিক ওদিক চোখ বোলাচ্ছে। রুফ 1 মাসের মাঝে রিকভার করলেও তরির চিন্তায় প্রায় অসুস্থ হয়ে পড়ত। তরির চিন্তায় সারাদিন জায়নামাজে বসে কান্নাকাটি করত। খাওয়া দাওয়া ঠিকমতো করতো না। তরির জ্ঞান ফিরলে সামনে সবাইকে দেখতে পায়, মা বাবা, বোন, শ্বশুর, কিন্তু ওর চোখ খুঁজছে রূপকে। একজন নার্স রূপকে খবর দেয় তরির জ্ঞান ফেরার বিষয়ে। ডাক্তারের সাথে তরির বিষয়ে আলোচনা করছিল সে। এই খবর শুনে দৌড়ে চলে আসে তরির কাছে। পাশে বসে তরির হাতটি নিজের হাতের মাঝে গুটিয়ে নেয় রূপ। কথা না বলে শুধু চোখের জল জড়তে থাকে। তরিকে এতদিন এমন অবস্থায় দেখে বাঁচার ইচ্ছে হারিয়ে ফেলেছিল রূপ। কিছুদিন পর হসপিটাল থেকে তরিকে রিলিজ করে দেয়। ওর সমস্ত কিছু দেখাশোনার জন্য রূপ হসপিটালে যাওয়াই বন্ধ করে দেয়। 1 মাসের মতো সময় রূপ তরির রিকভারির জন্য দিনরাত 24 ঘন্টা ওর সেবায় লেগে থাকে। 1 মাস পর তরি অনেকটা সুস্থ হয়ে ওঠে, তবে পুরোপুরি নয়। কলেজে যেতে চাইলে রূপ বারণ করে, তাই বাড়িতেই পড়াশোনা শুরু করে। মাথায় ও পায়ে বেশি আঘাত লেগেছিল, তাই পুরোপুরিভাবে সুস্থ হতে 1 বছরের মতো সময় লেগে যায়। এর পরপরই ওর এইচএসসি এক্সামও এগিয়ে আসে। সব পরীক্ষা ভালোভাবেই সম্পন্ন হয়। এদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। রূপ চেয়েছিল তরির এইচএসসি এক্সাম শেষ করে কোথাও চান্স নেই, তারপর সব দেখা যাবে। সেই হিসাবে ভার্সিটির প্রিপারেশান নিয়ে অ্যাডমিশান দেয় তরি। অ্যাডমিশনের রেজাল্ট দিন দুপুরে তরি বারবার রুমের এদিক ওদিক যাচ্ছে।
একটু পর রিশাদ চৌধুরী গম্ভীর মুখ করে তরির রুমে আসে। তুমি কি এক্সাম ঠিক মতো দিয়েছিলে? এ কথা শুনে তরির টেনশন যেন আরও বেড়ে যায়। না জানি কি হয়েছে। কেন বাবা, আমি চান্স পাইনি? তরি বলে শেষিয়ে ওঠে রিশাদ চৌধুরী। কই রে তোরা, মিষ্টির প্যাকেটটা নিয়ে আয়। তরি চমকে ওঠে, হাসি মুখে বলে, বাবা আমি? হ্যাঁ মা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ। নিশ্চুপ করে তরি যেন জলমাখা চোখ নিয়ে বসে পড়ে মেঝেতে। তরিকে উঠিয়ে মিষ্টি খাইয়ে স্নেহের সাথে বুকে জড়িয়ে নেন রিশাদ চৌধুরী। তরি সলসল চোখ নিয়ে ওনার দিকে তাকায় আর বলে, বাবা উনি কোথায়? কে? রূপ? ও তো সে কখন বেরিয়েছে, আমাকে বলেও যায়নি। তুমি না হয় ওকে ফোন করো, দেখো কোথায় আছে ও। হাসি মুখে ফোনটা তুলে রূপের নাম্বারে কল দেয় তরি। কয়েকবার বাজার পরও যখন ফোন ধরল না তরি, তখন রেগে গিয়ে নিজের মোবাইলটা অফ করে রাখলো। আরেকটা কথা, এতদিনে তরির চুল অনেকটা বড় হয়ে গিয়েছে, তাই চুল নিয়ে আর কোনো রকম ঝামেলা নেই। যাই হোক, প্রথমে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছিলাম ওর সাথে, সন্ধে হয়ে গেল তাও রূপ বাড়ি ফিরল না। তাই উপায় না পেয়ে ছাদে চলে যায়, কিন্তু সেখানেও বিপত্তি। ছাদের দরজাটা লক করা, সেখান থেকেও মন খারাপ করে রুমে ফিরে আসে। কিন্তু রুমে এসে দেখে কয়েক মুহূর্তের মাঝে কতটা চেঞ্জ। সমস্ত রুমে বেলুন ছড়ানো, বিছানার উপর একটা হালকা গোলাপি রঙের শাড়ির উপর গোলাপের বুকে একটা ভাঁজ করা কাগজ এবং সাদা গোলাপির মিশ্রণে ছড়ি। গোলাপগুলো মুখের কাছে নিয়ে পাপড়িগুলোর সাথে একটু ঠোঁট ছুঁয়ে নেয়। শাড়ির পাশে রাখা কাগজটির বাক্স খুলে দেখতে পাই। রেগে গেলেন তো? রূপের হলেন। দেরি না করে বেলকুনিতে আসুন। কথাটি পড়ে তরি হেসে দেয়। ধীর পায়ে গিয়ে বেলকুনিতে গেলে সে দেখে হাজারো রকমের ফুলের উপর বিভিন্ন রকমের ডিম লাইট জ্বলছে, যাতে সব ফুলের সৌন্দর্য দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। শাড়িটা অন্য কারোর জন্য নিয়ে আসেনি, তাই শাড়িটা পরে জলদি ছাদে চলে আসুন। তরিয়ে দেরি না করে শাড়ি ও চুড়ি পরে হালকা সেজে চলে গেল ছাদে। ছাদটা ছোট ছোট সাদা, লাল, নীল, হলুদ, সবুজ ডিম লাইটে সাজানো হয়েছে। জায়গায় জায়গায় বড় বড় ফুলের তোড়া বসানো হয়েছে এবং একটা মাঝারি আকারে চৌবাচ্চা রেখে তাতে ছোট ছোট মোমবাতি ও গোলাপের পাপড়ি দিয়ে ছিটানো হয়েছে। তরি ছাদের যে জায়গায় দাঁড়িয়ে আছে তার পেছনে বসে কেউ একজন বলে উঠল, কিছু কথা বলবো, মন দিয়ে শোনো। আমি যে তোমায় ভালোবাসি কথাটি সত্য, তবে তোমায় আমি ভালোবাসতে জোর করব না। শুধু একটিবার বলো ভালোবাসি, আর কোনোদিন ভালোবাসতে হবে না। মরুভূমির তপ্ত বালিতেও পা দিতে হবে না। আমার জন্য তোমাকে নিশিরাতে পা ভিজাতে হবে না। আকাশ বাতাস শুনুক তোমার প্রতিদ্বন্দ্বী, সবাই জানুক কেউ আমাকে ভালোবেসেছিল, আমার হৃদয়ে ডাকে কেউ সাড়া দিয়েছিল। শুধু এটুকুই চাই আমি, কাছে আসো বা নাই আসো, কোনো আপত্তি নেই। হৃদয়কে না হয় একটিবার হলেও সান্ত্বনা দিতে পারবো। কেউ তো অন্তত একটিবার প্রাণের ছোঁয়া দিয়েছিল। মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া নদীতে আবার ঝড়ের বেগের অশ্রুর বন্যা বয়েছিল। শুধু এতটুকুই চাই, আমি এর চেয়ে বেশি কিছু চাই না। হয়তোবা আমি তোমায় আকাশের সাথে এনে দিতে পারবো না, পূর্ব দিকে ওঠা সূর্যটিকেও হাতে তুলে দিতে পারবো না। তুমি যে একটা পবিত্র পুষ্পটিত ফুলের মঞ্জরি, তুমি কি হবে এই আপনিময় রূপের তরী? কথাগুলো শেষ হতে না হতে তরি নিজে বসে পড়ে রূপকে জড়িয়ে ধরে বলতে থাকে, ভালোবাসি, প্রচুর ভালোবাসি। রজনীর পর রজনী না হয় একসাথে জাগবো, মরুভূমিতে না হয় একসাথে পা দিব, নিশিরাতে চাঁদের আলোয় দুজন মিলে চন্দ্র স্নান করব। রূপের তরি তো অনেক আগ থেকেই ছিলাম, তবে আজকের কথাটির পূর্ণতা পেল। জ্যোৎস্নার আলোয় গা ভিজিয়ে পূর্ণতা পেল রূপ ও তরি। ড্রয়িং রুমের সোফায় হাতে হাত জড়িয়ে বসে আছে রূপ ও তরি। ওদের সামনে বসে আছে আদ্রিয়ান ও আরিশা। আরিশার চোখে একটু একটু জল। তরিও রূপের বলা কথাগুলো শুনে গায়ে কাঁটা দিয়ে উঠছে ওর। এতটা ভালো কেউ কাউকে বাঁচতে পারে? আরিশার চোখের কোণে জমা বিন্দু পরিমাণ জলটুকু আদ্রিয়ান হাতের আঙ্গুলের সাহায্যে মুছে দিল। তরি সোফা থেকে উঠে গিয়ে সেলফে রাখা একটা অ্যালবাম আনল। সেখানে রূপ ও তরির আগের কত শত স্মৃতি জড়িয়ে আছে। শুধু তাই নয়, রূপ তার রুমের দেওয়ালে বড় করে তরির ও নিজের একটা ছবি বড় করে গ্লাস দিয়ে বাঁধিয়েও রেখেছে। আরিশা রূপকে নরম গলায় জিজ্ঞেস করল, আঙ্কেল, এতটা ভালোবাসা যায় কাউকে?
কাউকে কতটা ভালোবাসা যায় সেটা আমার জানা নেই, তবে তরির প্রতি ভালোবাসাটা কমে না, শুধু বাড়ছেই। তরির জন্য আমার ভালোবাসাটা অন্য সবার কাছে অসীম পরিমাণে হলেও আমার কাছে সবসময় বিন্দু পরিমাণই মনে হবে। আমি প্রতিদিন নতুন করে ওকে ভালোবাসি, নতুন করে আমারও সংসারটা গোছাই, নতুন করে ওর সাথে নিজেকে অনুভূতিতে ভেজাই। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল। রূপের কথাগুলো শুনে ওর চোখে জল চলে আসে। বাড়িতে প্রথম হবু বউ এসেছে, আর এমন সময় এমন একটা ইমোশনাল সবাই, এটা কি মানায়? তাই সবাইকে উদ্দেশ্য করে তরি বলে ওঠে, এই যে এই প্রথম আরিশা আমাদের বাড়িতে এসেছে। আর এমন সময় সবাই এত কান্না কান্না ভাব নিয়ে বসে আছো কেন? চলো সবাই একসাথে লাঞ্চ করব। তরির কথা শুনে রূপ উঠে তরির সাথে ডাইনিং রুমে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছে আদ্রিয়ান ও আরিশা। আরিশার হাতের উপর হাত রেখে আদ্রিয়ান বলল, সরি, আমি তোমায় সবসময় বকাঝকা করি, তাই না? বাট আই প্রমিস, আজ থেকে তোমায় আর কোনো অভিযোগ করার সুযোগ আমি দিব না। আমার মাকে যেমন করে বাবা ভালোবাসে, হয়তো তেমন করে তোমাকে আমি ভালোবাসতে পারবো না, কিন্তু তোমায় সবসময় চেষ্টা করব খুশি রাখার। তোমার সব ইচ্ছেগুলো আমি পূরণ করব। তুমি সবসময় যা বলো তা আমার ভালোর জন্যই তো বলো, তাই না? তাহলে এখন সরি কেন বলছো? তবে হ্যাঁ, আমার কিছু আবদার তোমাকে কিন্তু রাখতেই হবে। আবার কি আবদার শুনি? এই ধরো, প্রতিদিন বিকেলে আমার জন্য বেলি ফুলের মালা আনতে হবে, এবং সেটা তুমি নিজের হাতে আমার খোপায় গুজে দিবে। তারপর বৃষ্টি ভেজানো সন্ধ্যায় ঠান্ডা লাগলেও আমার সাথে ছাদে দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করতে হবে। তারপর শীতের রাতে আমায় বুকে জড়িয়ে তারপর ঘুমাতে হবে। ও, এই ব্যাপার, তাহলে এসো এখনই দৌড়ি। দুষ্ট একটা হাসি দিয়ে বলে, এই না, হয়েছে, আর কিছু লাগবে না। আমার এমন ছোট ছোট আবদারগুলো পূরণ করলেই হবে। এগুলো ছোট ছোট আবদার? আমি হসপিটালে আদ্রিয়ানের এই কথায় আরিশার চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। একটু ভয় পেয়ে আদ্রিয়ান বলে, না না, ঠিক আছে ঠিক আছে। রাত 12টা বাজতে চলল। রূপ সে কখন বেরিয়েছে, কোথায় যেন যাবে বলেছে। আদ্রিয়ান ও তরি ড্রয়িং রুমে বসে অপেক্ষা করছে রূপের জন্য, কিন্তু রূপের আসার কোনো নামগন্ধই নেই। আদ্রিয়ান তরিকে গুম গুম চোখে বলে, মা, আমি না হয় ঘুমিয়েই পড়ি, তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হয়েছে, বাবা আসলে আমি দেখব, তুমি ঘুমিয়ে পড়ো। আদ্রিয়ান চলে গেলেও তরি সেখানেই বসে থাকে। একটু পর নিজের ফোন খুঁজতে থাকে তরি। ফোনটা কাছে না থাকায় রুমে চলে যায় সে। রুমে যাওয়ার পর টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে যেই না রুম ছেড়ে চলে আসবে, ঠিক তখনই সে খেয়াল করে বিছানার উপর প্রতিবারের মতোই আজও একটা গোলাপের একটা বুফে রাখা, তার পাশে একটা শাড়ি ও 1 ডজন ম্যাচিং চুড়ি, পাশে একটা কাগজ। তরি আনমনেই হেসে দেয়। আজ ওদের ম্যারেজ অ্যানিভার্সারি, এবং এই দিনটিতে প্রতিবারেই রূপ তরির জন্য সারপ্রাইজ প্ল্যান করে, এবং প্রত্যেকবারে সারপ্রাইজটা সেমই হয়। এবার আর ভুল না করে শাড়িটি পরে বেলকনিতে যায় সে। সেখানে প্রতিবারের মতোই অনেক রকমের ফুল, এবং তার মাঝে আরেকটি কাগজ, যেখানে লেখা, আজ তোমায় শাড়ি পরতে বলবো না, কারণ আমি জানি তুমি শাড়ি পরে এই কাগজটি পড়েছ, তাই দেরি না করে ছাদে চলে আসো। তরি আবারও হেসে দেয়, সোজা চলে যায় তারপর ছাদে। একই শ্বাস, একই লাইটিং, সব কিছু একই রকম আছে, কিন্তু ভালোবাসাটা একরকম নেই ওদের মাঝে। সেটা যে শত গুণ পরিমাণে আরও বেড়ে গেছে। আজ আবারও তরির পিছনে থেকে হাঁটু গেড়ে বসে আছে রূপ। আজ আবারও বলতে চায় নিজের মনের কথা, কিন্তু প্রতিবারের মতো আজ আর তরি রূপকে বলতে দিল না। তার আগে রূপকে জড়িয়ে ধরে বলে ফেলল, বলতে হবে না, আমি তো আপনারই তরি, আমি তো রূপের তরি, যা আগেও ছিলাম, এখনও আছি, এবং সারা জীবন থাকব। রূপ নিজের ভালোবাসার আবেশে আরও শক্ত করে জড়িয়ে ধরল তরিকে।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে রূপের তরী। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।